ডে ওয়ান ইন্ট্রোডাক্টরি ক্লাস মানে আজকে আমি তোমাদের একটা রোড ম্যাপ বলবো, যে রোড ম্যাপ ওয়াইজ আমরা ক্লাসটা শুরু করতে যাব। আমাদের কাল থেকে অ্যাজ পার শিডিউল কাল থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। আজকে আমি বেসিক যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আমাদের ক্লাসের জন্য খুবই দরকার। তো সেগুলোকে একটু ফলো করতে হবে, কারণ আমরা সবাই থার্ড সেমিস্টারে চলে এসেছি। এবার ডিপার্টমেন্টাল সাবজেক্ট আমাদের শুরু হচ্ছে। এতদিন পর্যন্ত আমরা বেসিক কিছু সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ এর সাবজেক্ট পড়েছিলাম, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা আদার্স, এফটিপিলি, এই সমস্ত সাবজেক্ট, যেটা হয়তো আমাদের জিলেটে কাজে লাগবে, কিন্তু এই সাবজেক্টগুলো খুব একটা বেশি রিফ্লেকশন হয়তো আমাদের টেকনিক্যাল সাবজেক্টে থাকবে না। হ্যাঁ, ম্যাথামেটিক্স তো সারা জীবনই কাজে লাগবে। তো ম্যাথামেটিক্সে কিছু ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা যেটা আমাদের প্রোগ্রামিং করতে আমাদের হেল্প করবে, তো সেগুলো তো আছেই। বেসিক কনসেপ্টটা আমাদের ম্যাথামেটিক্সে থাকলেই আমরা প্রোগ্রামিং এ ভালো আমরা ভালো প্রোগ্রামিং করতে পারবো। তো আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমি তোমাদের কি কি সাবজেক্ট আছে সেটা তো তোমরা সবাই জানো, যে তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে। আমি একটু জাস্ট সাবজেক্টগুলোর মধ্যে কি রিলেশনশিপ আর ওই সাবজেক্টগুলো আমরা কেন পড়বো, তো সেটা নিয়ে আমি কিছু রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশনের কথা বলবো প্রতিটা সাবজেক্টের রেসপেক্টে। তো তাতে করে কি আমাদের ওই সাবজেক্টগুলোর পড়ার পিছনে যে আগ্রহটা আরো বাড়বে। আর সাবজেক্ট ভালোভাবে বুঝতে গেলে সাবজেক্টকে ভালোবাসতে হবে। যদি আমরা সাবজেক্টকে ভালোবাসতে না পারি আমরা কিন্তু সাবজেক্ট বুঝতে পারবো না। তো টেকনিক্যাল সাবজেক্ট প্রথমবার মনে হবে যে না, কেমন কেমন একটা সাবজেক্ট। হ্যাঁ, সেটা আস্তে আস্তে কিন্তু ঠিক হবে, আস্তে আস্তে তুমি যদি ক্লাসটা রেগুলার করো তোমার সাবজেক্ট বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। আমি যেভাবে বলবো বা যেভাবে আমি গাইডেন্স দেব, যদি আমার গাইডেন্স যদি একটু ফলো করতে পারো আর ক্লাসগুলো যদি ফলো করতে পারো, আমার তো মনে হয় না যে তোমাকে বাড়িতে পড়তে হবে, বা তুমি বাড়িতে হয়তো আমার ওই আমি যে বোর্ড ওয়ার্কটা ইভেন করি সেই বোর্ড ওয়ার্কটাও কিন্তু তো আমি ক্লাসরুমে বা শেয়ার করি বা গ্রুপে শেয়ার করি। অতএব তো যদি কেউ নোট ডাউন করতে নাও পারো তোমাদের খাতার মধ্যে, তা আমি বলবো সবাইকে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমার নোট ডাউন করবে, করতে করতে অবশ্যই ক্লাস করার সময় খাতাটা নিয়ে তোমরা বসবে, যাতে করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে একটু নোট ডাউন করা যায়। কারণ এটা কিন্তু অনলাইন ক্লাস বলে এরকম নয় যে আমরা বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি হয়তো, আহ, জাস্ট কলটা কানেক্ট করে হয়তো হেডফোনটা কানে আছে, তাতে কিন্তু লাভ কিছু হয় না। তো একটু পড়ার মতো করে, যেমন করে আমরা পড়তে যাই, গিয়ে আমরা পড়তে বসি টিচারদের সামনে, সেরকম ভাবে যদি পড়াটাকে যদি শুরু করতে পারো, দেখবে কোনো টপিকই কোনো সমস্যা হচ্ছে না। প্রতিটা টপিক দেখবে খুব ইজি লাগছে, আরো পড়তে বেশি ইন্টারেস্টিং লাগছে। তো সেটা একটু বলার বিষয়। আমরা হয়তো প্রথম দিকে ক্লাসটা আমাদের সপ্তাহে 4 থেকে 5 দিন ক্লাস হবে। আমি এখন 4 দিনের শিডিউল দিয়েছি, যেহেতু ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম সাবজেক্টটা রিলেটেড সাবজেক্ট। এটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে ডিপ্লোমাতে শুধুমাত্র, কিন্তু ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম কিন্তু একটা সিঙ্গেল সাবজেক্ট, ডিএসএ বলা হয় বিটেকে। এই সাবজেক্টটা বিটেকে আবার পড়তে হবে, সেটা হচ্ছে ডিএসএ। ওকে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। অতএব আমি তার জন্য কিন্তু একটা শিডিউল দিয়েছি। আর ক্লাসের টাইমিংটা আমি 8:30 রেখেছি। ওটা স্টার্টিং টাইমটা হয়তো 8:30 বা 8:45, সেটা আমি তো গ্রুপে আপডেট দেবো রেগুলার। আর ক্লাসের কিন্তু এন্ডিং টাইমের কিন্তু কোনো ঠিক নেই। এন্ডিং টাইমটা আমি ওখানে জাস্ট ফর ফর্মালিটি আমি 10 করে রেখেছি, 10 PM করে রেখেছি। এটা কিন্তু 10:30ও হতে পারে, 10:45ও হতে পারে। ওকে, কারণ টপিক যেটা শুরু করবো হয়তো সেটা যদি শেষ না হয়, তাহলে কিন্তু সেই ক্লাসটা কিন্তু কন্টিনিউ চলবে। তো এটা একটু মাথায় রাখতে হবে। অবশ্যই আমাদের সারাদিনের ইন্টারনেট ইউজেসটাকেও একটু কমাতে হবে। তো যাতে করে আমরা রাতে ক্লাসের জন্য কিছুটা ইন্টারনেট যাতে করে আমরা রাখতে পারি, এটুকু আমাদের জাস্ট রিকোয়ারমেন্ট। আমাদের কোথাও যেতে হচ্ছে না, বা আমরা শুধুমাত্র যদি একটু ইন্টারনেটে যদি একটু কিছু ডেটা বাঁচিয়ে রাখতে পারি সারাদিনে আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া, তো তাহলে আমার মনে হয় ক্লাসটা আরো ভালোভাবে করা যাবে। হ্যাঁ, অনেকে সারাদিনে হয়তো আমরা এটা ওটা ভিডিও দেখছি, ইউটিউব দেখছি বা ফেসবুক করছি, তাতে হয়তো ডেটাগুলো সব শেষ হয়ে যাচ্ছে বা কিছু ডাউনলোড করছি। তো কিছুটা আমার মনে হয় ক্লাসের জন্য বাঁচিয়ে রাখাটা সব থেকে বেস্ট হবে। তো এটা একটা কারণ। আর যেটা হচ্ছে যে আমরা সপ্তাহে 4 দিন ক্লাস করব, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমরা একদিনে পড়বো, সেই ক্লাসটা কিন্তু 2 ঘন্টার বেশি ক্লাস হবে, যেখানে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আমরা পড়বো। আর প্রতিটা সাবজেক্টে কিন্তু সিলেবাসটা খুব হিউজ সিলেবাস। তোমাদের সি প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং একটা হিউজ সিলেবাস, তোমাদের পাইথন প্রোগ্রামিং একই সেমিস্টারে আছে, একটা হিউজ সিলেবাস। আবার সি প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার একটা সিঙ্গেল সেমিস্টারে আছে। জেনারেলি কি হয় না, সি যে সেমিস্টারে থাকে নেক্সট সেমিস্টারে থাকে ডেটা স্ট্রাকচার, কারণ সি শেখার পরই কিন্তু ডেটা স্ট্রাকচারে সেটাকে তারা ইমপ্লিমেন্ট করে কনসেপ্টগুলোকে। তো সেখানে তোমাদের সিও শিখতে হবে, ডিএসও শিখতে হবে, কিন্তু প্যারালালি। ওকে, অতএব কিন্তু একটু চ্যালেঞ্জিং বিষয়টা যে সি ডেটা স্ট্রাকচার কিন্তু একই সেমিস্টারে শেখাটা খুবই চ্যালেঞ্জিং।
তো চেষ্টা করতে হবে, আছে যখন আমাদের পড়তে হবে, কি মানে আমরা তো আর সিলেবাস চেঞ্জ করতে পারবো না। আমাদের সেটা পড়তে হবে বা জানতেও হবে, সবকিছুই করতে হবে। তো সেটা একটা বিষয়। তার সঙ্গে তোমাদের একটা থিওরিটিক্যাল সাবজেক্ট আছে, যেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। মানে মানে কি বলবো, মেন থিওরিটিক্যাল কনসেপ্ট। ওকে, কিছু কিছু নিউমেরিক্যাল পার্ট আছে, যে নিউমেরিক্যাল পার্টগুলো হয়তো অনেক বেশি ইন্টারেস্টিং, তো সেটা তো আমি দেখাবো বা করাবো। আর ম্যাক্সিমামটা কিন্তু মানে তোমার হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। ওই সাবজেক্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, মানে একটু ডিটেলসে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে কনসেপ্টগুলোকে মনে রাখতে হবে। আমি মুখস্থ করে গেলাম, কম্পিউটার সায়েন্সে কিন্তু আর মুখস্থ করে কিছু হবে না। ওকে, মুখস্থ করার দিন কিন্তু শেষ হয়ে গেছে, হ্যাঁ। তো অতএব একটু ডিটেলসে কনসেপ্টগুলোকে বুঝে যদি আমরা সেটাকে আমাদের নিজের ভাষায় লিখে ফেলতে পারি পরীক্ষায় খাতায়, তো ওটাই কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সারটা, সেই অ্যান্সারে কিন্তু বেশি মার্কস পাওয়া যায়। ওকে, আমি বইয়ের পড়াটা পুরো মুখস্থ করে গিয়ে খাতায় লিখে দিলাম, তাতে কিন্তু এক্সামিনার বা যে ইভ্যালুয়েটার সে কিন্তু অনেক কিছু ভাবে যে এ একবারে হুবহু কেমন করে বইয়ের ইয়েগুলো লিখছে, লেখাগুলো। কারণ আমরা তো ধরুন মানে ইভ্যালুয়েশন করি অ্যান্সার স্ক্রিপ্ট, তো সেখানে কিন্তু এই সমস্ত পারসেপশন গুলো কিন্তু আমাদের মধ্যে আসে। ওকে, তো এই একটা বিষয়। আর তোমাদের তার সঙ্গে সি, পাইথন, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, সিএসও, এই ৫টা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে। তো সবথেকে বেশি ইন্টারেস্টিং সাবজেক্ট বা সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগবে প্রোগ্রামিং সাবজেক্টগুলো। অতএব প্রোগ্রামিং খুব ভালো করে শিখতে হবে। আমরা অ্যাজ আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, বা আমরা এখন ডিপ্লোমা করছি, পরবর্তীতে হয়তো আমরা বিটেক করব। তো অতএব কিন্তু আমাদের কম্পিউটার প্রোগ্রামিং খুব ভালো করে জানতে হবে। আর যদি আমাদের মনে হয় যে হ্যাঁ, আমরা বিটেক করার পর কোনো ভালো কোম্পানিতে জব করব, আইটি কোম্পানিতে, তো সেখানে কিন্তু বেসিক যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ডিএসএ। ডিএসএ মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম। ওকে, অতএব ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের কতটা গুরুত্ব তেমন আমরা বুঝতে পারছি। কারণ আজকে যত সার্ভিস বেসড কোম্পানি আছে বা যত প্রোডাক্ট বেসড কোম্পানি আছে, বেসিক্যালি আইটি কোম্পানিগুলোকে আমরা 2 টাইপে ডিভাইড করি। একটা হচ্ছে সার্ভিস বেসড কোম্পানি, একটা হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানি। ওকে, যে কোম্পানিগুলো কিছু প্রোডাক্টকে মানে ডেভেলপ করে তারা হচ্ছে প্রোডাক্ট বেস। আর যে কোম্পানিগুলো শুধুমাত্র সার্ভিস প্রোভাইড করে, তোমার একটা সফটওয়্যার দরকার, তুমি একটা সার্ভিস চাইছো টিসিএস এর কাছ থেকে বা ইনফোসিস এর কাছ থেকে, তারা জাস্ট তোমাকে তোমাকে সার্ভিসটা প্রোভাইড করছে। তারা কিন্তু ডেভেলপমেন্ট করছে না, তোমাকে জাস্ট সেই সার্ভিসটা তোমাকে প্রোভাইড করছে। সেই সফটওয়্যারটা হয়তো ওরা অন্য কাউকে দিয়ে ডেভেলপ করে তোমাকে সার্ভিসটা প্রোভাইড করে দেবে। তো কিছু সার্ভিস বেস কোম্পানি বা কিছু প্রোডাক্ট বেস। আজকে এখনকার দিনে আইটি যা মার্কেট, তো সেখানে কিন্তু সমস্ত কোম্পানিগুলোই তারা কিন্তু চাইছে যে তোমার ডেটা স্ট্রাকচারে ফ্লুয়েন্সি আছে কিনা বা নলেজ আছে কিনা সেটা দেখার। অতএব প্রোগ্রামিং তো শিখতেই হবে, কারণ ডেটা স্ট্রাকচারের প্রতিটা কনসেপ্টকে তুমি তো ইমপ্লিমেন্ট করবে কিভাবে। তোমাকে তো তার জন্য তো তোমার তো প্রোগ্রামিং দরকার। আজকে আমি স্ট্যাক পড়ছি বা কিউ পড়ছি ডেটা স্ট্রাকচারে, তো স্ট্যাক বা কিউটাকে আমি কি করে ইমপ্লিমেন্ট করবো, তার জন্য আমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার। সেটা হতে পারে সি, সেটা হতে পারে পাইথন, সেটা হতে পারে জাভা। কিন্তু আমাদের এখন শেখার স্কোপ বলতে সি আর পাইথন আছে। আমরা নিশ্চয়ই এখন জাভা শিখতে পারবো না, কারণ আমাদের জাভাটা 4 সেমিস্টারে আছে। আর জাভা শেখার জন্য প্রিরিকুইজিট যে নলেজটা, সে নলেজটা কিন্তু আমাদের সি থেকেই আমাদেরকে গ্যাদার করতে হবে। কারণ সি, সি প্লাস প্লাস, দেন জাভা। তোমাদের সি প্লাস প্লাস কিন্তু নেই সিলেবাসে, কিন্তু সি এর পর তোমাদেরকে জাভা শিখতে হবে। অতএব এটা কিন্তু একটা কারিকুলাম গ্যাপ, যে গ্যাপটা কিন্তু কাউন্সিলে রয়েছে। যাই হোক, সেটা আমাদের পরবর্তী বিষয়। আমাদের 4 সেমিস্টারে জাভা আছে, আমরা তখন কি আমরা ভাববো সেটা কিভাবে আমরা সেটাকে, সেই প্রবলেমটাকে ওভারকাম করবো। তো সি, পাইথন খুব ভালো করে শিখতে হবে, ডিএসএ অ্যালগরিদম কিন্তু খুব ভালো করে শিখতে হবে। আর কম্পিউটার অর্গানাইজেশন, যদি মনে হয় যে না তাহলে স্যার এই সাবজেক্টে দেওয়ার কি মানে আছে, না এই সাবজেক্টে যদি আমরা বেসিক যদি আমরা না কনসেপ্ট আমাদের না থাকে, তাহলে এই পরবর্তীকালে আমাদের মাইক্রো প্রসেসর পড়তে হবে। মাইক্রো প্রসেসর অ্যান্ড প্রোগ্রামিং বা মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার 5th সেমিস্টারে, তো সেখানে গিয়ে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। অতএব বেসিক কম্পিউটার অর্গানাইজেশন বা আর্কিটেকচার কনসেপ্ট না থাকলেও আবার পরবর্তীতে আমরা হার্ডওয়্যার রিলেটেড কোনো কাজ করতে পারবো না। বা আমরা আমাদের কম্পিউটারের যে ডিভাইস গুলো, শুধুমাত্র যে আমরা আমরা প্রোগ্রামিং করছি তা তো নয়। আমরা অ্যাজ আ কম্পিউটার ইঞ্জিনিয়ার আমরা প্রোগ্রামিং করছি, তার সঙ্গে সঙ্গে আমার কম্পিউটার ডিভাইস গুলো কিভাবে কাজ করছে তার ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো আমরা জানছি। তো সেটা কিন্তু আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল ডিভাইস গুলো কিভাবে কাজ করে, হ্যাঁ, তাদের ব্লক ডায়াগ্রাম, তাদের পিন ডায়াগ্রাম, বা তাদের আদার্স যে অ্যাসপেক্ট গুলো, তাদের পারফরমেন্স, সেগুলো সবটাই কিন্তু আমরা কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন থেকে আমরা জানতে পারবো। ওকে, তো তার জন্য কিন্তু প্রতিটা সাবজেক্টে কিছু না কিছু গুরুত্ব আছে। আর এই প্রতিটা সাবজেক্ট কিন্তু হচ্ছে ফাউন্ডেশন ফর দ্য নেক্সট সেমিস্টার, বা তার 5th সেমিস্টার বা 6th সেমিস্টার। মানে এই সাবজেক্টের উপরে বেস করেই তোমাকে কিন্তু 4th সেমিস্টার পড়তে হবে বা তোমাকে 5th সেমিস্টার পড়তে হবে। আমি যদি 3rd সেমিস্টার যদি ভালো করে সি বা পাইথন না শিখি, তাহলে আমাকে 4th সেমিস্টারে গিয়ে জাভাতে আমার সমস্যা হবে। আমি শিখতে পারবো না, আমি বুঝতে পারবো না কনসেপ্ট গুলো। কিন্তু যদি আমি সি বা পাইথন খুব ভালো করে শিখি 3rd সেমিস্টারে, তাহলে আমাদের জাভা শিখতে আমাদের কোনো সমস্যাই হবে না। কারণ ম্যাক্সিমাম কনস্ট্রাক্ট সিতে জাভাতে প্রায় সেম, শুধুমাত্র সিনট্যাক্সটা আলাদা। সিতে প্রোগ্রাম লেখার স্টাইল একরকম বা সিনট্যাক্স একরকম বা রুলস একরকম, আর জাভাতে হয়তো আমার প্রোগ্রাম লেখার রুলস বা সিনট্যাক্সটা একরকম।
অতএব সেই সিনট্যাক্স গুলো জাস্ট চেঞ্জ হয় আর কিছু কনসেপ্ট ওখানে অ্যাড অন হয় নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। বাকি কিন্তু বেসিক কনসেপ্ট বা স্ট্রাকচার, বেসিক অপারেটরস সেগুলো কিন্তু মোরাললেস সেম কনসেপ্ট। ওকে, অতএব আমাদের বেসিক ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব ভালো করে জানতে হবে বা শিখতে হবে। তো এটা একটা অ্যাসপেক্ট। আর তার সাথে হচ্ছে যে তোমরা আমি তো বললাম ক্লাস করার সঙ্গে সঙ্গে গুগল মিটে ক্লাস হবে। আমি একটা ফিক্সড লিঙ্ক থাকবে ক্লাসের, সেই ফিক্সড লিঙ্কটা আমি গ্রুপের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রত্যেকদিন কিন্তু ওই সেম ফিক্সড লিঙ্কেই ক্লাস হবে। অতএব প্রতিদিন ওই লিঙ্ক শেয়ার করার কোনো ব্যাপার থাকবে না, বা কোন লিঙ্কে ক্লাস হবে স্যার আমাদের কোনো কোয়ারিজ থাকবে না। গ্রুপ ডেসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে সেটা হচ্ছে ইউনিভার্সাল লিঙ্ক। সেই লিঙ্কে কিন্তু ডে ওয়াইজ ক্লাস হবে। সপ্তাহে যে 4 দিন ক্লাস হবে 4 দিন কিন্তু ওই ইউনিভার্সাল লিঙ্ক থেকেই কিন্তু ক্লাসটা আমি ক্লাসটা কিন্তু স্টার্ট করব। ক্লাসের যে বোর্ড ওয়ার্ক থাকবে, মানে বোর্ড ওয়ার্কটা তোমরা যেমন করে একটা টিচার ক্লাসে বোর্ডে ক্লাস নেয়, তোমরা যেমন করে বোর্ডটা দেখতে পাও, সেরকম কিন্তু তোমরা আমার বোর্ডটাও দেখতে পাবে। আমি এখন জাস্ট আমার ডেস্কটপ স্ক্রিনটাকে শেয়ার করেছি। এর পরবর্তী ক্লাসের সময় আমি বোর্ডটা শেয়ার করব। আমার একটা বোর্ড আছে হোয়াইট বোর্ড, সেই হোয়াইট বোর্ডটাকে শেয়ার করবো। সেটা কিন্তু ভার্চুয়াল হোয়াইট বোর্ড, নট যে এরকম আমি ক্যামেরা অন করে দিয়ে আমার একটা বোর্ড, মানে আমি বোর্ডে পড়াচ্ছি তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু না। কিন্তু ভার্চুয়াল হোয়াইট বোর্ড আছে, যেখানে কিন্তু আমি পেন ট্যাব দিয়ে আমি সেখানে হোয়াইট বোর্ডে আমি মানে বোর্ড ওয়ার্ক করবো। সেই বোর্ড ওয়ার্কটা তোমরা কিন্তু পুরোপুরি দেখতে পাবে। যেভাবে টিচার পড়ায় সেভাবেই কিন্তু পুরো কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্টে কিন্তু এইভাবেই সেট করা আছে। সেই বোর্ড ওয়ার্কটা যেটা করবো তার পিডিএফটা তোমরা কিন্তু ডে ওয়াইজ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। তার সঙ্গে প্রতিদিন ক্লাসের যে রেকর্ডিং, সেই রেকর্ডিংটা 24 ঘন্টার মধ্যে ক্লাসরুমে আপলোড হবে। ঠিক আছে, রেকর্ডিং গুলো বেসিক্যালি ইউটিউবে আপলোড করা হয়। তারপরে সেই ইউটিউবের ভিডিওটার লিঙ্কটা শেয়ার করা হয় ক্লাসরুমে। এরকম নয় কোনো ভিডিও কিন্তু পাবলিক থাকে না, মানে যে কেউ কিন্তু ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। যার কাছে ওটার লিঙ্ক থাকবে, আমি ক্লাসরুমে লিঙ্ক শেয়ার করবো, তোমরা যারা অথেন্টিকেট যারা ইউজার তারাই কিন্তু ওটাকে একমাত্র আমি কিন্তু পারমিশন সেট করে দেবো যে আমার যারা স্টুডেন্ট তারাই কিন্তু ওটাকে অ্যাক্সেস করতে পারবে, আদার্স কিন্তু কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝতে পেরেছো? আর ওই লিঙ্কটা তুমি প্রিজার্ভ করতে পারো, ওটা তোমার লাইফ টাইম তোমার সারা জীবনের জন্য কিন্তু কাজে লাগবে। যদি যদি আমরা ভাবি যে আমরা এরপর হয়তো বিটেক করবো, তো বিটেকে গিয়ে কিন্তু আমাদের এই সেম কনসেপ্ট গুলো কিন্তু কাজে লাগবে। হয়তো ওখানে আরো ডিটেলসে আছে বা একটু ডেপথে আছে, কিন্তু বেসিক কনসেপ্ট গুলো কিন্তু তোমার ওখানেও কাজে লেগে যাবে। ওকে, আর ইউনিট ওয়াইজ একটা করে ইউনিট শেষ হবে, আর সেই ইউনিটটার আমি লেকচার মেটেরিয়াল বা যাকে আমরা নোটস বলি বা লার্নিং মেটেরিয়াল, সেই লার্নিং মেটেরিয়ালটা কিন্তু আমি ক্লাসরুমে আপলোড করব। ক্লাসরুমের লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করবো। প্রত্যেকে পার্টিকুলার ক্লাসরুমে জয়েন করে যাবে, যার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট ওয়াইজ আমি ক্লাসরুমের লিঙ্ক প্রোভাইড করবো, সেই লিঙ্কে তোমরা সবাই জয়েন করে যাবে। ঠিক আছে, তো সেই ক্লাসরুমটা কিন্তু তোমাদেরকে রেগুলার ফলো করতে হবে। ক্লাসরুমের থ্রু দিয়েই তোমরা সবকিছু অ্যাভেল করতে পারবে। ক্লাসরুম করার জন্য কিছুই না, তোমাদের গুগলের অ্যাকাউন্ট থাকবে, জিমেলের অ্যাকাউন্ট থাকলেই তোমরা ক্লাসরুম অ্যাক্সেস করতে পারবে। আর ক্লাসরুম বলে অ্যাপ আছে, বা জিমেলের তোমার একটা অ্যাপ্লিকেশনও রয়েছে ক্লাসরুম। সেই ক্লাসরুম থেকে তোমরা ক্লাসরুমগুলোকে জয়েন করতে পারবে। ইভেন সেখান থেকে তোমরা ক্লাসের নোটস বা ক্লাসের ভিডিও বা ক্লাসের বোর্ড ওয়ার্কটা কিন্তু আমি ক্লাসরুমে দিই না। বোর্ড ওয়ার্ক কিন্তু বেসিক্যালি গ্রুপে দেওয়া হয়, ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাতে করে তোমরা ওটাকে সবসময় দেখতে পাও বা অ্যাক্সেস করতে পারো, এই জন্য। ওকে, তো এটা হচ্ছে বেসিক কিছু, মানে যেভাবে মানে যেগুলো আমি ফলো করি অ্যাকচুয়ালি, সেগুলো আমি তোমাদেরকে জাস্ট জানালাম। আর আমরা ইয়ারের যে কোশ্চেন, সেমিস্টার যে কোশ্চেন, আমি অলরেডি সেমিস্টারের কোশ্চেনগুলো আমি গ্রুপে শেয়ার করেছি। যারা হয়তো আগে জয়েন করেছো গ্রুপে বা যাদেরকে জয়েন করিয়ে নিয়েছি আমি, তারা সেই কোশ্চেনগুলো হয়তো পেয়ে গেছো। 22, 23, 24 মোস্ট প্রবাবলি 3টে ইয়ারের কোশ্চেন আমি শেয়ার করেছি। তো প্রতিটা সাবজেক্টে কিন্তু প্রতিটা কোশ্চেনে কিন্তু ইয়ার সলিউশন আমি প্রোভাইড করবো। ওকে, তার তার জন্য অনেকে হয়তো মানে কিছুটা হয়তো আমার 22, 23 বা 24-এর ইয়ার সলিউশন হয়তো রেডি আছে। 25-এ তোমার ধরো হয়তো লাস্ট ইয়ার যে পরীক্ষাটা হয়ে গেল থার্ড সেমিস্টারে, সেটা হয়তো আমার রেডি নেই। সেগুলো কিন্তু আমি তোমাদেরকে নিয়ে রেডি করবো। ওকে, প্রত্যেকে আমি হয়তো কিছু অ্যাসাইন করবো যে তুমি এই পার্টটা তুমি একটু দেখো, এই পার্টটা তুমি একটু দেখো। ঠিক আছে, তাহলে কিন্তু সেটা করলে আমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে, আবার ইয়ারটা সলিউশনও হয়ে যাবে। তো সেই ইয়ার সলিউশনগুলো আমি প্রোভাইড করবো। তার সঙ্গে প্রতিটা ইউনিটের তোমাদের তো এমসিকিউ আসে, 20 নম্বর এমসিকিউ থাকে, 10 নম্বর 10টা কোশ্চেন থাকে, 2 মার্কস করে। আবার জাস্টিফিকেশন লিখতে হয় বা এক্সপ্লানেশন লিখতে হয়। তো একটা এমসিকিউ কিভাবে এক্সপ্লানেশন দিতে হয়, যেটা হয়তো কারেক্ট এক্সপ্লানেশন, তুমি হয়তো অ্যান্সারটা জানো কিন্তু তুমি এক্সপ্লানেশন কিভাবে লিখবে তুমি বুঝতে পারছো না। তো আমি কিছু ওয়ে আউট দেখাবো, যেটা থ্রু দিয়ে যদি তুমি অ্যান্সার জানো সেই কোশ্চেনটার, তাহলে কিন্তু এক্সপ্লানেশন লেখাটা কিন্তু তোমার কাছে কোনো ফ্যাক্টর নয়। কারণ এর জন্য কিন্তু 1 মার্কস করে আছে। ওকে, কারেক্ট অ্যান্সারের জন্য 1 নাম্বার, আর কারেক্ট এক্সপ্লানেশনের জন্য 1 নাম্বার, 2 মার্কস কিন্তু এইভাবে ডিভাইড করা আছে অ্যাকচুয়ালি। তো সেটা আমি কিন্তু তার ওয়ে আউট আমি দেবো। আর প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা ইউনিট থেকে আমার সেপারেট সেপারেট আমি এমসিকিউ শেয়ার করি, বা এমসিকিউ তোমরা আমি আমি প্রোভাইড করবো প্রতিটা সাবজেক্টের প্রতিটা ইউনিট ওয়াইজ। সেই এমসিকিউ গুলো যদি তুমি ফলো করতে পারো,
পরীক্ষায় তার বাইরে কোনো এমসিকিউ থাকবে না। ইভেন এমসিকিউটাও তোমরা কিন্তু কমন পাবে যদি একটু ফলো করতে পারো সেই এমসিকিউ গুলো। আর তার সঙ্গে অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করতে হবে। তো ক্লাসগুলো ফলো করলে কিন্তু কোনো কোশ্চেন বা কোনো এমসিকিউ কিন্তু আমি যেটা বলিনি তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না সেমিস্টারে। এটুকু আমি তোমাকে আজকে ডে ওয়ানে আমি তোমাকে অ্যাসিওর করলাম প্রত্যেককে। ওকে? তো তার সঙ্গে তো পরীক্ষার আগে, সেমিস্টার পরীক্ষার আগে আমি প্রতিটা সাবজেক্টে কিছু কিছু সাজেস্টেড কিছু কোশ্চেন আমি প্রোভাইড করি, বা যেটাকে সাজেশন বলা হয় বেসিক্যালি। তো থার্ড সেমিস্টার থেকে আপ টু বিটেক পর্যন্ত যতগুলো সেমিস্টার চলে মানে আমার মানে ক্লাসরুমের আন্ডারে, তো প্রতিটা সাবজেক্টের জয়েন প্রতিটা সাবজেক্টের কথাই বলছি, ইভেন বিটেকটা আমি এখানে কনসিডার করছি। তো সেখানে আমি যা কোশ্চেন দিই তার বাইরে কিন্তু কোনো কোশ্চেন থাকে না তোমাদের কোশ্চেন পেপার। আমার প্রসেসগুলো কিন্তু ভালো করে তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে? তাহলে তুমি আমি যা কোশ্চেন দেবো তার থেকে তার মধ্যেই কিন্তু সেমিস্টারে কোশ্চেন থাকবে। ওকে? তো সেটাকে যদি তুমি ফলো করতে পারো, যদি তুমি ভাবো যে আমি ডে 1 থেকে আমি পড়াশোনা স্টার্ট করে দেবো, তাহলে কিন্তু পরীক্ষার সময় কোনো প্রেশার আসবে না। আর যদি তুমি ভাবো না পরীক্ষার আগে সেই 10 দিন পড়বো বা বাকি দিনগুলো যেভাবে কাটিয়ে দেবো, পরীক্ষার পর যেমন কাটছিল সেভাবে হয়তো কাটিয়ে দেবো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে না। ওকে? তাহলে ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু একটু ক্লাসটাকে রেগুলার করতে হবে। আর তার সঙ্গে, সঙ্গে আমার ইনস্ট্রাকশন গুলোকে একটু ফলো করতে হবে। আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু একটু ফলো করতে হবে। এক্সট্রা প্রেশার নিতে হবে, এক্সট্রা লোড নিতে হবে। যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো হয়তো করালাম, আমি হয়তো কিছু হোম টাস্ক দিলাম। তুমি হয়তো ভাবলে যে না এটা না করলেও হয়তো হবে। পরে হয়তো করব। তাহলে তোমার কিন্তু সেই কনসেপ্ট তুমি কিন্তু ভুলে গেলে। তুমি ভুলে গেলে কনসেপ্টটা। পর তুমি যখন ৫ দিন পরে যখন সেটা করতে যাবে তখন তুমি কিন্তু আর সেটা করতে পারবে না। কিন্তু তুমি যদি যেদিন তোমাকে আমি দিলাম প্রবলেমটা, তুমি যদি তার পরদিন যদি তুমি সলভ করে ফেলো, যদি আমাকে পাঠাও, তাহলে তুমি কিন্তু তোমার সেই কনসেপ্টটা একবার রিভিশন হয়ে গেল। তুমি সেটা কিন্তু আর কোনোদিন ভুলবে না। তো এরকম ভাবে কিন্তু তোমাকে প্রেশার নিতে হবে, লোড নিতে হবে। কারণ আমরা যখন টেকনিক্যালে পড়ছি মানে আমাদেরকে প্রেশার নিতেই হবে। কোনো কথাই নেই সেই সম্বন্ধে। ঠিক আছে? তার সঙ্গে তো ক্লাসের তো আরো অনেক অ্যাসাইনমেন্ট থাকবে, ক্লাসের ল্যাবের অনেক কিছু লেখা থাকবে, সেগুলো তো থাকবেই। তার সঙ্গে কিন্তু এটাকেও কিন্তু মেনটেন করতে হবে সঠিকভাবে কাজটা করার জন্য। ঠিক আছে? বা ভালোভাবে জিনিসটাকে শেখার জন্য। শিখতে হবে। আল্টিমেট যদি তুমি না শেখো, কেউ তোমাকে হাতে ধরে কিন্তু চাকরি করিয়ে দেবে না। তোমাকে শিখতে হবে, তোমাকে নিজের যোগ্যতায় তোমাকে জব পেতে হবে। আর সেটা কিন্তু এখন থেকেই তোমাকে সেটা শুরু করতে হবে। কারণ থার্ড সেমেস্টার থেকে তোমাদের টেকনিক্যাল সাবজেক্ট শুরু হচ্ছে। তো এখান থেকেই কিন্তু তুমি কতটা আ মানে ভালোভাবে কোন ভালো কোম্পানিতে তুমি কিভাবে জব পাবে তার কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু এখন থেকেই তৈরি হবে। তুমি যদি ভাবো যে বিটেকে গিয়ে আমি সি শিখবো, পাইথন শিখবো, সেটা কিন্তু কোনোভাবেই মানে পসিবল নয়। কারণ যত বয়স বাড়বে তত কিন্তু মুখস্থ করার ক্ষমতা কমে যাবে, হয়তো বোঝার ক্ষমতাটা বাড়বে। ঠিক আছে? তো অতএব এখন থেকে যদি তুমি শুরু করতে পারো আমার মনে হয় সেটা শেষ সময় গিয়ে তা অনেকটা ভালো ফল একটা তোমাদেরকে প্রোভাইড করবে বা দেবে। আজকে দেখো যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এত ল্যাঙ্গুয়েজ থাকতে আমাদের সিলেবাসে সি আর পাইথন দেওয়া আছে। তো সি তো এখন অনেকটা অবসোলিউট হয়ে যাবার মতন। সি তে তো এখন কোনো মানে মেক্সিমাম কোম্পানি এখন সি তে কাজ করে না। তাও কিন্তু সিটা দেখো সিলেবাসে আছে। তোমাদের সিলেবাসেও আছে, ইভেন বিটেক এর সিলেবাসেও আছে ফার্স্ট ইয়ারে। কেন আছে? না সিটা হচ্ছে একটা মাদার ল্যাঙ্গুয়েজ বা একটা ফাউন্ডেশন। যে ফাউন্ডেশনটা যদি আমরা ভালো করে শিখতে পারি, তাহলে আমাদের বাকি যেকোনো ল্যাঙ্গুয়েজ শিখতে আমাদের কোনো প্রবলেম হবে না। আমি যদি হয়তো কটলিন শেখার চেষ্টা করি, যার থ্রু দিয়ে হয়তো অ্যান্ড্রয়েডের অ্যাপ তৈরি করা যায়। বা হয়তো আমি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও শেখার চেষ্টা করি, অ্যান্ড্রয়েড যদি আমি প্রোগ্রামিং শেখার চেষ্টা করি। ঠিক আছে? তো সেখানে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। বা আদার্স হয়তো যদি ডট নেট শিখতে চাই বা হয়তো PHP MySQL শিখতে চাই, PHP শিখতে চাই। ঠিক আছে? বা ধরো না হয়তো আপার লেভেলে বা হায়ার লেভেলে কিছু ল্যাঙ্গুয়েজ যদি তোমার শিখতে চাই, C++ শিখতে চাই বা জাভা শিখতে চাই, তখন কিন্তু বেসিক কিন্তু তোমার এই সি এর যে নলেজটা বা সি প্রোগ্রামিং শেখার যে নলেজটা তোমার কিন্তু ওটা কাজে লাগবে। সেটা তুমি বুঝতেই পারবে যে সি আর পাইথন যখন আমরা প্যারালালি যখন পড়বো, তখন দেখবে অনেক কনসেপ্ট দেখবে যেটা আমরা সি তে পড়েছি, সেই কনসেপ্টটাই দেখবে হয়তো পাইথনে আছে। হ্যাঁ, শুধুমাত্র পাইথনে গিয়ে আমাকে পাইথনের সিনট্যাক্সটা ফলো করে আমাকে কোডটা লিখতে হবে। আর সি তে হয়তো আমার সি এর সিনট্যাক্সটা ফলো করে আমাকে কোডটা লিখতে হবে। এটুকু জাস্ট ডিফারেন্ট। বেশিরভাগ কনসেপ্ট কিন্তু দেখবে কমন। হ্যাঁ, পাইথনে হয়তো অনেক কিছু বেশি আছে। আর আজকে বর্তমান দিনে পাইথনে কি না হয় না? তুমি পাইথন শিখলে তুমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেমন ডেভেলপ করতে পারবে, তুমি কোনো ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবে, তুমি মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো প্রবলেম বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবে, তুমি অ্যান্ড্রয়েডে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবে। আজকে পাইথন দিয়ে তুমি ডেটা অ্যানালিটিক্সে তুমি কাজ করতে পারবে। ওকে? তুমি আজকে পাইথন দিয়ে কি করা যায় না? আজকে পাইথন প্রত্যেকটা সেক্টরে মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন সলভ করতে কিন্তু এখন পাইথন ইউজ হয়। অর্থাৎ পাইথন কিন্তু তোমাদের তোমাদের আছে বেসিক পাইথন। ওকে? তো ওটা মানে পাইথন কিন্তু একটা ওশেন।
মানে সমুদ্র বলা যায়। তার মধ্যে আমাদের অল্প একটু পার্ট কিন্তু সিলেবাসে আছে। আমি যদি মেশিন লার্নিং নিয়ে যদি কাজ করি, তাহলে কিন্তু আমাকে সেই পাইথন শিখতে হবে। তখন পাইথনে কিন্তু পার্টিকুলার কিছু প্যাকেজ আছে, কিছু মডিউল আছে। যে পার্ট গুলো পড়লে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল কিছু সেক্টরে হয়তো আমরা কাজ করতে পারবো বা সেগুলোকে হয়তো আমরা বুঝতে পারবো। অতএব পাইথন কিন্তু খুব ভালো করে শিখতে হবে। কারণ এখন সবথেকে ট্রেন্ডিং বা সবথেকে ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজ কিন্তু হচ্ছে পাইথন। ওকে? কারণ কারণ কেন এত ডিমান্ড কেন পাইথনের? তার কারণটা হচ্ছে যে সি-তে আমরা একটা যোগের প্রোগ্রাম করতে আমাকে ৫ লাইন থেকে ৬ লাইনের কোড লিখতে হবে। কিন্তু পাইথনে হয়তো সেই যোগের প্রোগ্রামটা আমরা ২ থেকে ৩ লাইনের কোড লিখে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে আমার মেমোরি স্পেসটা আমার ওয়েস্টেজ কম হচ্ছে। আমরা খুব কম সময়ে প্রোগ্রামটাকে লিখতে পারছি। আমার একটা বড় কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে বা একটা কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে আমার প্রোগ্রামিং এর কোডিং এর সাইজটা কমে যাচ্ছে, কমপ্লেক্সিটি কমে যাচ্ছে। তাহলে আমার কস্টিংটাও কমে যাবে। তাহলে সেই সফটওয়্যারটা একটা কোনো কোম্পানি একটা সফটওয়্যার হয়তো পাইথন দিয়ে ডেভেলপ করেছে। আরেকটা কোনো কোম্পানি হয়তো সেই সেম সফটওয়্যারটাকে হয়তো সি দিয়ে ডেভেলপ করেছে। তো যে সি দিয়ে ডেভেলপ করেছে যে কোম্পানি তার কিন্তু সফটওয়্যারের দামটা বেশি হবে ওভার দ্যা যে পাইথনে ডেভেলপ করেছে তার থেকে। কারণ এর তো ম্যান পাওয়ার বেশি লেগেছে, এর তো বেশি আ মানে স্পেস লাগছে, সবকিছু তো বেশি লাগছে এখানে সি-তে। কিন্তু যে পাইথনে ডেভেলপ করছে সে কিন্তু অনেক কম রেটে কিন্তু সেই সফটওয়্যারটাকে সে কিন্তু মার্কেটে দিতে পারবে বা কাস্টমারকে ডেলিভার করতে পারবে। তাহলে এই সমস্ত অ্যাসপেক্ট গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেই তো হয়ে গেল না। সেই অ্যাপ্লিকেশনটা কত কম টাইমে এক্সিকিউট করতে পারবে। আমার সেই অ্যাপ্লিকেশনটা কত মেমোরিতে কত অল্প স্পেসের মধ্যে থাকতে পারবে ওটাও কিন্তু আমাকে আমাকে কিন্তু ভাবতে হবে। ওটা নিয়েও আমাকে ভাবতে হবে। এটাকে বলা হয় টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। একটা প্রোগ্রাম রান করতে যে টাইমটা নেয় তাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি। আর একটা প্রোগ্রাম মেমোরিতে স্টোর হওয়ার জন্য যে স্পেসটা অকুপাই করে তাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি। আমাকে কিন্তু টাইম স্পেস কিন্তু আমাকে কম রাখতে হবে। তবেই কিন্তু আমার প্রোগ্রাম, আমার প্রোডাক্ট, আমার সফটওয়্যার কিন্তু মার্কেটে ভালো চলবে। ওকে? তো আজকে কিন্তু বর্তমান দিনে কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এখানে কম্পিটিশনটা। যে কে কতটা ফাস্টার, কার টাইম কমপ্লেক্সিটি কম, কার স্পেস কমপ্লেক্সিটি কম। তারপরে তো ফিচার্স তো আছেই যে এ ভালো ফিচার্স প্রোভাইড করছে। এ হয়তো কিছু লিমিটেড ফিচার্স প্রোভাইড করছে এই সফটওয়্যারটা। এটা আমরা দেখতেই পাই। আমরা ডিফারেন্ট টাইপের হয়তো VLC প্লেয়ার ইউজ করি। হয়তো কোনো VLC প্লেয়ার কোনো প্লেয়ারটা মিডিয়া প্লেয়ারটা হয়তো খুব ভালো। কোনো মিডিয়া প্লেয়ারটাকে হয়তো আমরা বলছি এটা ভালো নয় অতটা। তো কেন ভালো নয় বলছি তার কিন্তু অনেক কারণ আছে। কেন ভালো নয় বলছি আমরা। তো এই সমস্ত গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম কিন্তু ওটাই শেখায় যে একটা প্রোগ্রাম কত কম স্পেসের মধ্যে, কত কম টাইমের মধ্যে তাকে এক্সিকিউট করা যাবে। তার জন্য তোমাকে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি তোমাকে কনসিডার করতে হবে। ওকে? অতএব সেখানে আমরা শিখবো অ্যালগরিদম শিখবো যে আমাকে প্রোগ্রাম লিখলেই তো হবে না। আমাকে একটা প্রোগ্রাম লেখার জন্য একটা প্রবলেমকে সলভ করার জন্য আমার ১ম স্টেপটা হচ্ছে যে আমি এই প্রোগ্রামটাকে কিভাবে সলভ করব বা আমি এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব তার জন্য একটা চিন্তা ভাবনা করা। আর সেই চিন্তা ভাবনা করার জন্য আমাকে কিছু স্টেপ ওয়াইজ প্রসেস আমাকে ফলো করতে হবে বা স্টেপ ওয়াইজ কিছু প্রসিডিউর ফলো করতে হবে। তো দ্যাট ইস কল্ড অ্যালগরিদম। তো কে কত ভালো অ্যালগরিদম ডেভেলপ করতে পারে তার উপর ডিপেন্ড করবে যে তার অ্যাপ্লিকেশন কতটা ভালোভাবে চলবে বা রান করবে। তুমি একটা অ্যালগরিদম ডেভেলপ করলে, আমি একটা অ্যালগরিদম ডেভেলপ করলাম। তোমারটা হয়তো বেশি সময় নিচ্ছে, আমারটা হয়তো কম সময় নিচ্ছে। তাহলে আমারটা ভালো অবশ্যই। তোমারটা যা ফিচার্স আমারটাও সেম ফিচার্স। কিন্তু তোমারটা বেশি সময় নিচ্ছে এক্সিকিউট করতে, আমারটা হয়তো কম সময় নিচ্ছে। মানে আমার অ্যাপ্লিকেশনটা হয়তো মানে ডাবল ক্লিক করার পর হয়তো আমাকে হয়তো 1 ন্যানো সেকেন্ড ওয়েট করতে হচ্ছে। কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা হয়তো ডাবল ক্লিক করার পর হয়তো তোমাকে হয়তো ৫ সেকেন্ড ওয়েট করতে হচ্ছে। এই ৫ সেকেন্ড টাইমটা কিন্তু অনেক সিপিইউ কাছে। তাই না? অতএব আমাকে কিন্তু সেইগুলো কিন্তু কনসিডারেশন এর মধ্যে রাখতে হবে। আর আমরা সিপিইউ পড়ছি, আমরা এএলইউ নাম শুনেছি, আমরা কন্ট্রোল ইউনিটের নাম শুনেছি। তো আমরা কিন্তু কেউ ভেবে দেখেছি যে আমাদের সিপিইউ কিভাবে কাজ করে, কিভাবে ওয়ার্কিং করে? সিপিইউ কেমন করে একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে? একটা প্রোগ্রামকে কিভাবে এক্সিকিউট করে সিপিইউ? আমাদের মোবাইলেও সিপিইউ আছে, প্রসেসর আছে, তাই না? আমাদের কেউ স্ন্যাপড্রাগন প্রসেসর, কারো হয়তো আ ডুয়াল কোর প্রসেসর, কারো অক্টা কোর প্রসেসর, কারো হেক্সা কোর প্রসেসর। আমরা মানে মোবাইল কিনতে যাওয়ার সময় আমরা এগুলোকে আমরা দেখি। আমার RAM এর সাইজ কত, তাই না? আমার কত ক্লক ফ্রিকোয়েন্সি, আমার কোন Android এ কোন ভার্শনটা আছে, অপারেটিং সিস্টেমের কোন ভার্শনটা আছে। এগুলো কিন্তু আমরা সব দেখি মোবাইল কিনতে গিয়ে। তাহলে আজকে একটা ডুয়াল কোর প্রসেসর আর একটা অক্টা কোর প্রসেসরের মধ্যে অনেক ডিফারেন্স। তাহলে এখানে কোর মানে হচ্ছে একটা করে ফাংশনাল ইউনিট। মানে যে কাজটা ডুয়াল কোর প্রসেসরে একটা কাজকে ২ জন মিলে করে। আর অক্টা কোর প্রসেসরে একটা কাজকে ৮ জন মিলে করে। তো এখানে কোর কিন্তু একটা করে পার্সন বা একটা করে ফাংশনাল ইউনিট।
তো জেনারেলি ডুয়েল কোরের থেকে অক্টা কোর অনেক বেশি ফাস্টার হবে। তো ন্যাচারাল, মানে একটা কাজকে সেটা ৮ জন মিলে করছে। তাহলে কাজটা অনেক কম সময়ে কমপ্লিট হয়ে যাবে। আমরা সেই মানে আমরা সেই ঐকিক নিয়মের অঙ্ক পড়েছি যে একটা কাজ ১০ জন মানে লেবার মিলে এতদিনে কাজটা করতে পারে, এতদিনে খাবার মজুদ আছে। তাহলে আরো যদি লেবার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই কাজটা কতদিনে করা যাবে, তাই না? ব্যাপারটা সেই একই রকম। অতএব তার জন্য কিন্তু আমাদেরকে পড়তে হবে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। আমরা সবাই বলি আমরা হয়তো কম্পিউটারকে দিয়ে আমরা হয়তো মাল্টিপ্লিকেশন করাই বা অ্যাডিশন করাই বা সাবট্রাকশন করাই। আমরা কিন্তু কেউ ভেবে দেখেছি কোনোদিন যে আমার এই অ্যাডিশনটা কম্পিউটার কিভাবে করে? তাকে তো আমি বলে দিলাম যে 5 প্লাস 6, সে আমাকে 11 বলছে, কিন্তু এই 5 প্লাস 6 টা যোগ করে কি করে 11 টা আমাকে কম্পিউটার জেনারেট করছে, তাহলে ভেতরে নিশ্চয়ই একটা প্রসেসিং হচ্ছে। সেই প্রসেসিংটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু জানতে হবে। তো এই সমস্তগুলো জানার জন্য কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন আছে বা আর্কিটেকচার আছে, বা সিএসও আমরা যাকে বলছি, কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশন। তাহলে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কিছু না কিছু গুরুত্ব আছে আমাদের রিয়েল লাইফে। আমি এখনো কিন্তু কোন একটারও কিন্তু রিয়েল লাইফে কোনো অ্যাপ্লিকেশন আমি তোমাকে বলিনি। আমি এবার কয়েকটা যে সাবজেক্টগুলোর নাম আমি বললাম, সেই সাবজেক্টগুলো আমি কিছু রিয়েল লাইফ কিছু অ্যাপ্লিকেশন তোমাদেরকে বলব। যাতে করে আমাদের এই সাবজেক্টগুলোর সম্বন্ধে শেখার বা জানার আগ্রহটা আরো বাড়ে। আমি কিন্তু আজকে সাবজেক্ট সম্বন্ধে কিন্তু কোনো কথা বলছি না। মানে আমি কিন্তু আজকে মানে সিলেবাস নিয়ে কোনো কথা বলছি না। আজকে তোমাদের সাবজেক্টগুলো কেন পড়তে হবে, আমি সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি কথা বলছি। ওকে? আমি বেসিক্যালি আজকে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, কারণ আমরা তো ধরুন একটা সময় যত গিয়ে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে গিয়ে আমরা কাজ করব, আমরা কেউ নিশ্চয়ই ডিপ্লোমা করার পর বাড়িতে বসে থাকবো না, বা বিটেক না করে হয়তো জব করতে যাবো, হয়তো অনেকে হয়তো বিটেক না করে জব করতে যাবে। কিন্তু আজকে সি প্রোগ্রামিং বা পাইথন প্রোগ্রামিং এর সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিরকম তার অ্যাপ্লিকেশন আছে। যেমন দেখো, তো সি আমি বলছি হয়তো ইউজ এখন খুব কম হয়, কিন্তু আমরা যে লিনাক্স এর আমরা সবাই নাম শুনেছি, লিনাক্স বা ইউনিক্স, তো বা অপারেটিং সিস্টেমে আমরা সবাই নাম শুনেছি। তো আজকে এই লিনাক্স বা ইউনিক্স তার বেসিক্যালি কিন্তু ডেভেলপ হয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তাহলে কোনো কোনো জায়গাতে কিন্তু এখন সি এর ডিমান্ড আছে। আবার আমরা যত এমবেডেড সিস্টেম দেখি, যেমন ধরুন হয়তো কোনো রোবট দেখছি, বা হয়তো কোনো আইওটি ডিভাইস দেখছি। আমরা হয়তো অনেকে আইওটির সঙ্গে এখন টার্মটার সাথে কিন্তু ফ্যামিলিয়ার। আইওটি, ইন্টারনেট অফ থিংস। কিন্তু আইওটি কিভাবে কাজ করে, আইওটি কেন এসছে, কোনটা আইওটি, আমরা যে স্মার্ট ওয়াচ ইউজ করি না, স্মার্ট ওয়াচ, তো ওয়ান কাইন্ড অফ আইওটি ডিভাইসেস। কারণ ওর মধ্যে তোমার সেন্সর আছে, ওর মধ্যেও তোমার কানেক্টিভিটি আছে, সবকিছু আছে। তাহলে আজকে আইওটি সিস্টেম বা আইওটি ডিভাইসকে তুমি যখন ডেভেলপ করতে যাবে, বা তুমি হয়তো কোনো রোবোটিক্স নিয়ে হয়তো পড়াশোনা করবে, বা তুমি কোনো রোবট যখন দেখছো, তো তার মধ্যে কিন্তু মাইক্রো কন্ট্রোলার আছে। তাহলে ওই রোবটটা কিন্তু প্রোগ্রামিং করা হয় সি দিয়ে। অতএব এমবেডেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু সিটা কিন্তু ওয়াইডলি এখনো পর্যন্ত ইউজ হয়। কারণ এখন তোমার রোবোটিক্স এর মার্কেট, এখন প্রচুর ডিমান্ড রোবোটিক্স এর। আবার সি দিয়ে আমরা খুব সিম্পল কিছু গেম ডেভেলপমেন্ট করতে পারি। ওকে? আমরা কোনো গেম ডেভেলপ, আজ যে তোমার ধরো অনেক গেম আছে যেগুলো তোমার সি দিয়ে ডেভেলপ করা। কারণ সি এর সঙ্গে কিন্তু গ্রাফিক্সও আছে। তোমাদের বেসিক সিটা আছে, কিন্তু সি উইথ গ্রাফিক্সও কিন্তু একটা সাবজেক্ট। যেখানে কিন্তু গ্রাফিক্স প্রোগ্রামিং করা হয় সি দিয়ে। আমি একটা রেক্ট্যাঙ্গেল কিভাবে ড্র করব, একটা স্কোয়ার কিভাবে ড্র করব, আমি একটা পলিগন কিভাবে ড্র করব, তার জন্য কিন্তু প্রোগ্রামিং আছে সি দিয়ে। এছাড়া আমরা ডিফারেন্ট টাইপের সিস্টেম সফটওয়্যার বলতে আমরা শুধুমাত্র জানি অপারেটিং সিস্টেমের কথা। এছাড়া তোমার ধরো কম্পাইলার, ইন্টারপ্রিটার, ডিভাইস ড্রাইভার, বা ডিফারেন্ট টাইপের ধরো হয়তো লোডার বা লিঙ্কার, আমরা সব পড়বো, এগুলো আমরা সাবজেক্টে পড়বো। এই সমস্ত সিস্টেম প্রোগ্রামিং বা সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করতেও কিন্তু সিটা ওয়াইডলি ইউজ হয় এখনো বর্তমান দিনে। এছাড়া আমরা নেক্সট সেমিস্টারে হয়তো পড়বো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস, যেখানে একটা ডেটাবেস সিস্টেমকে ডেভেলপ করার জন্য কিন্তু আগে তোমার সি ব্যবহার করা হতো। হয়তো মাই এসকিউএল এর নাম শুনেছি আমরা অনেকে, বা এসকিউএল এর নাম শুনেছি। তো এসকিউএল বা মাইএসকিউএল দিয়ে আমরা কোনো কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তার দিয়ে আমরা কিছু হয়তো কোয়েরি করতে পারি বা কিছু কোড লিখতে পারি। কিন্তু আমার এসকিউএল কিভাবে কাজ করে বা মাইএসকিউএল কিভাবে ওয়ার্কিং করছে, তো তার যে প্রোগ্রামিং যে ফাউন্ডেশনটা সেটা কিন্তু সি দিয়ে ডেভেলপ করা হয়। ওকে? তো এছাড়া আরো অনেক অ্যাপ্লিকেশন আছে সিতে, মানে সি এর অ্যাপ্লিকেশন ইন্ডাস্ট্রিতে। আমরা নেটওয়ার্ক প্রোগ্রামিং করতেও আমরা সি ব্যবহার করতে পারি। নেটওয়ার্ক প্রোগ্রামিং মানে তোমরা এখন হয়তো বুঝবে না, কম্পিউটার নেটওয়ার্ক আমাদের পরবর্তী সেমিস্টারে আছে। যে আজকে আমি তোমার সঙ্গে কথা বলছি। আজকে তুমি একটা মেশিনে বসে আরেকটা মেশিনের সঙ্গে তুমি কমিউনিকেট করছো। ল্যাবে হয়তো তোমার ৫০ টা মেশিন আছে। তুমি হয়তো মেশিন নাম্বার 1 এ বসেছো। আর কেউ ধরো হয়তো মেশিন নাম্বার হয়তো 5 এ বসেছে। তুমি কিন্তু মেশিন নাম্বার 1 থেকে বসে তুমি তার সঙ্গে হয়তো চ্যাট করছো। মেশিন নাম্বার 5 এর সাথে। ওভার দ্য ল্যান।
বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এর জন্য কিন্তু প্রোগ্রামিং করতে হয়, এটাকে বলা হয় সকেট প্রোগ্রামিং। আর সকেট প্রোগ্রামিং কিন্তু বেসিক্যালি সি দিয়েও করা যায়, জাভা দিয়েও করা যায়। অর্থাৎ নেটওয়ার্ক প্রোগ্রামিংয়ে কিন্তু তোমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। এছাড়া আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, আমি যেগুলো প্রমিনেন্ট যে অ্যাপ্লিকেশনগুলোর কথা, আমি সেই জাস্ট অ্যাপ্লিকেশনগুলোর কথা তোমাকে জাস্ট বললাম। এবার যদি আমরা পাইথন প্রোগ্রামিং এ যদি আমরা একটু কনসেপ্টে যাই যে তার কি কি অ্যাপ্লিকেশন আমাদের ইন্ডাস্ট্রিতে। ওকে, তাহলে পাইথনে আমি তো কিছুক্ষণ আগে বলছিলাম যে আজকে বর্তমান দিনে এমন কোনো অ্যাপ্লিকেশন নেই যে অ্যাপ্লিকেশনটাকে ডেভেলপ করা যায় না পাইথন দিয়ে। আজকে সমস্ত সেক্টরে পাইথনে কিন্তু অ্যাপ্লিকেশন আছে, যেগুলো তোমার যেখানে তোমার ডেভেলপমেন্ট হয় যে সেক্টরগুলো। ওকে, কারণ দেখো আজকে সব থেকে পপুলার আজকের দিনে সব থেকে পপুলার হচ্ছে তোমার ডেটা সায়েন্স, নামটা আমরা হয়তো অনেকে শুনি মানে কানে আসে হয়তো ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। কারণ এটা কিন্তু আজকে হয়তো এআই এর মার্কেট বা এমএল এর মার্কেট বা ডেটা সায়েন্স এর মার্কেট, কিন্তু এটা হয়তো তোমার ধরে নাও যত তোমার দিন যাচ্ছে তত কিন্তু আরো বেশি এটা মানে ইভলভ মানে এর ইভলিউশন কিন্তু আরো অনেক বাড়ছে। কারণ আর কয়েকটা দিনে আজকে এখনকার দিনে তোমার ধরো বিটেক করা যায় ডেটা সায়েন্স এর উপরে বা এমএল এর উপরে বা এআই এর উপরে, আইওটির উপরে বিটেক করা যায়। বিটেক ইন কম্পিউটার সায়েন্স তো আছেই, কিন্তু বিটেক ইন আইওটি, বিটেক ইন এমএল বা বিটেক ইন এআই কিন্তু সেটাও কিন্তু এখন অ্যাভেলেবেল। তো ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স এখানে কিন্তু তোমার পাইথন প্রোগ্রামিং কিন্তু এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। ওয়েব ডেভেলপমেন্টের কথা বলছিলাম, তোমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য তোমাদের পাইথন একটা টপিক আছে জ্যাঙ্গো বলে। ওকে, স্পেলিংটা হচ্ছে DJANGO। এটাকে জ্যাঙ্গো জ্যাঙ্গো বলা হয়, কেউ ড্যাঙ্গো ড্যাঙ্গো কিন্তু নয়, এটা এটা হচ্ছে জ্যাঙ্গো, ডি এর কিন্তু উচ্চারণটা হয় না। তো সেই জ্যাঙ্গোর কিন্তু কিছুটা পার্ট তোমাদের আছে, একটা ইউনিট তোমাদের আছে জ্যাঙ্গোর পার্ট। ওকে, তো সেটা কিন্তু আমাদের পাইথনে আছে। অতএব আমরা পাইথন দিয়ে কিন্তু ওয়েব ডেভেলপমেন্টও করতে পারি। আজকে ওয়েব ডেভেলপমেন্টের ডিফারেন্ট আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, মানে ডেভেলপমেন্টের জন্য ডিফারেন্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে অবশ্যই। তার সঙ্গে কিন্তু আমরা পাইথন দিয়েও কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট আমরা করতে পারি। এআই মেশিন লার্নিং তো বললাম অলরেডি। আজকে যদি আমরা কোনো একটা এআই, যদি আমাকে মডেল তৈরি করতে হয় আমার পাইথন লাগবে, বা যদি একটা এমএল এর আমি কোনো একটা মডেল তৈরি করি, মেশিন লার্নিং কোনো একটা মডেল, তাতেও কিন্তু আমাদের পাইথন লাগবে। ওকে, আবার যে কোনো অটোমেশন, এখন তো অটোমেশনের মার্কেট, এখন সবকিছু কিন্তু তোমার অটোমেটিক্যালি হয়। আজকে তোমার ম্যান পাওয়ার কম লাগছে ডিফারেন্ট সেক্টরে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে, ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, সব কিন্তু এই অটোমেশনের জন্য। আমি মেটেরিয়াল আমি হয়তো মেশিনকে প্রোভাইড করলাম, সেই মেটেরিয়ালটা প্রসেসিং হয়ে একবারে প্যাকেট হয়ে বেরোচ্ছে, তাকে আমি কিন্তু মানে রেডি টু ইউজ, তাকে কিন্তু আমি ডিরেক্ট তোমার মার্কেটে তোমার পাঠিয়ে দিচ্ছি যারা তোমার সেলারদের কাছে। এছাড়া ডিফারেন্ট টাইপের সায়েন্টিফিক কম্পিউটিং, ডেটা অ্যানালিসিস করা, কোনো সিমুলেশন করা, ডেটাগুলোকে ভিজুয়ালাইজেশন করা, তাতে করে আমাদের আরো ভালো করে মানে ইনসাইট আমরা সেখান থেকে বুঝতে পারি যে এটা দিয়ে কিভাবে কি করা যেতে পারে বা কি ডিসিশন মেক করা যেতে পারে। তো এই ধরনের সায়েন্টিফিক কম্পিউটিং এ কিন্তু এখন পাইথন খুব এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। যেমন ধরো অ্যামাজন, সাপোজ একটা এক্সাম্পল দিই, অ্যামাজন ধরে নাও। তো অ্যামাজনে হয়তো গ্রীষ্মের সময় দেখা যায় যে কোনো পার্টিকুলার কিছু প্রোডাক্ট হয়তো খুব বেশি সেল হচ্ছে অ্যামাজনে। আবার শীতকালের সময় দেখা যায় যে কোনো হয়তো যেমন ধরো ফেয়ারনেস ক্রিম সব থেকে বেশি হয়তো সেল হচ্ছে। আবার অ্যামাজন কিন্তু তোমার এগুলো কিন্তু তোমার অ্যানালাইসিস করে যে কোন পার্টিকুলার এজ গ্রুপের কাস্টমার অ্যামাজনে বেশি, বা কোন পার্টিকুলার এজ গ্রুপের কাস্টমার কোন প্রোডাক্টটাকে বেশি পারচেস করে, তার উপরে কিন্তু বিজনেস ডিসিশন নেওয়া হয়। তো এই সমস্ত পার্টগুলোকে বলা হয় ডেটা অ্যানালিটিক্স, যে তোমাদের কাস্টমারের ডেটাগুলোর উপরে বেস করে কিন্তু ডিসিশন নেওয়া হয়। তো এই জন্য কিন্তু অনেক টেকনোলজি কাজ করে এর ব্যাক এন্ডে। মনে হয় যেন আমরা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনছি মানে হয়ে গেল সবকিছু, আমরা টাকা দিলাম প্রোডাক্ট পেয়ে গেলাম, কিন্তু এর পিছনে কত ব্যাকগ্রাউন্ড কত ক্যালকুলেশন চলে তুমি চিন্তা করতে পারবে না। আজকে তুমি যদি একটা কোনো প্রোডাক্ট কেনো অ্যামাজন থেকে, বা তুমি হয়তো সার্চ করলে সামান্য তুমি গুগলে গিয়ে সার্চ করলে এটা কোনো প্রোডাক্ট, তুমি তো কিনলে না, সেই প্রোডাক্টের দেখবে অ্যাড তোমাকে দেখবে ফিড করে নেক্সট নেক্সট দিন বা তার পরের দিন বা নেক্সট উইক তোমাকে ফিড করে সেই অ্যাড। তুমি এটা কোনো মুভি দেখেছো ইউটিউবে, তোমাকে সেই মুভির মানে রিগার্ডিং সেই টাইপের কিছু মুভি তোমাকে রেকমেন্ডেশন করা হয়, তোমাকে রেকমেন্ড করে ইউটিউব। সবই কিন্তু মেশিন লার্নিং এআই এর জন্য, মানে মানে মেনলি মেশিন লার্নিং ডেটা মাইনিং এর জন্য পসিবল এগুলো।
তো এর পিছনে কিন্তু প্রোগ্রামিং আছে, পিছনে কিন্তু টেকনোলজি আছে, পিছনে কিন্তু লজিক আছে। তো সেখানে আমার কিন্তু পাইথন দরকার লাগে। কারণ মেশিন লার্নিং এ কিন্তু অ্যাপ্লিকেশন করা মানে কিন্তু পাইথন। ওকে? অতএব আ গেম ডেভেলপমেন্ট বলতে পারো, তুমি ডেস্কটপ কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করবে, তুমি হয়তো কোনো অ্যাপ ডেভেলপমেন্ট করবে। ওকে? তুমি হয়তো ফিন্যান্স এ এটাকে ব্যবহার করতে পারো। ট্রেডিং এ এটাকে ব্যবহার করা হয় পাইথনটাকে। এখন ফিন্যান্স, ট্রেডিং একটা বড় সেক্টর। অনেকে এখন তোমার জন্য জব না করে তারা ট্রেডিং করে। ইন্ট্রাডে ট্রেডিং করে বা ইন্টারডে ট্রেডিং করে। তো সেটাও কিন্তু তোমার একটা, সেটা কিন্তু তোমার সেই ধরনের সিস্টেমগুলোকে ডেভেলপ করার জন্য কিন্তু কিছু অ্যালগরিদম ডেভেলপ করতে হয়, কিছু রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, পোর্টফোলিও অপটিমাইজেশন করতে হয়। সবটাই কিন্তু পাইথনের জন্য কিন্তু পসিবল। তো যদি তুমি বলো যে কোন ইন্ডাস্ট্রিতে এখন পাইথন ব্যবহার করা হয়, আমি বলতে পারি ফিন্যান্সে ব্যবহার করা হয় এক্সটেন্সিভলি, হেলথ কেয়ারে ব্যবহার করা হয়। যেকোনো টেকনোলজিতে তোমার টেক কোম্পানিজ যারা আছে, যারা তোমার ধরো হয়তো ওয়েব ডেভেলপমেন্ট করে বা হয়তো এমএল মডেল তৈরি করে বা মেশিন লার্নিং এর মডেল তৈরি করে বা তারা হয়তো অ্যাপ ডেভেলপমেন্ট করে, তারাও কিন্তু তোমার পাইথন ব্যবহার করে। এছাড়া তো রিসার্চে তো পাইথন তো ওয়াইডলি ইউজ হয় ডেটা অ্যানালিসিস পারপাসে। কারণ ডেটা অ্যানালিসিস না করতে করলে তো তোমার রিসার্চ হবে না। অতএব তোমাকে ডেটা অ্যানালিসিস করতে হবে, তোমাকে সিমুলেশন করতে হবে, তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। তার জন্য কিন্তু পাইথন কিন্তু রিসার্চও এখন বর্তমান দিনে ব্যবহার করা হচ্ছে। আর আজকে পাইথন কেন এত বেশি পপুলার? কারণ ইন্ডাস্ট্রিতে এখন সবথেকে মানে ইজি টু ইউজ। কারণ তার খুব সিম্পল সিনট্যাক্স আর ইজি টু লার্ন। খুব সহজে তুমি শিখতে পারবে পাইথন। সেকেন্ড হচ্ছে তার ফ্লেক্সিবিলিটি। আমরা যেকোনো অ্যাপ্লিকেশনে, ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনে কিন্তু পাইথন ক্যান বি ইউজড। তার জন্য এটাকে বলা হয় ফ্লেক্সিবিলিটি। তার জন্য কিন্তু পাইথন কিন্তু এতটা পপুলার। আর এছাড়া একটা পাইথনের তুমি যদি কোনো কমিউনিটি তুমি সার্চ করো যে পাইথন কমিউনিটি ইন ইন্ডিয়া, এর কিন্তু একটা লার্জ কমিউনিটি আছে। এবার প্রশ্ন হবে যে স্যার কমিউনিটি নিয়ে আমার কি লাভ আছে? কমিউনিটি মানে হচ্ছে যে সেখানে কিন্তু তোমার বড় বড় ডেভেলপার গুলো তারা মানে ওর সঙ্গে কিন্তু তোমার অ্যাটাচড আছে ওই কমিউনিটিতে। তুমি ধরো একটা সিম্পল ডেভেলপার বা তুমি ধরো একটা খুব মানে মানে মিডিওকার ডেভেলপার বা ধরো তুমি হয়তো কাজ শিখছো, তুমি কোন একটা হয়তো হাই টপিকের উপরে কাজ করছো বা ট্রেন্ডিং টপিকের উপরে কাজ করছো, তোমার 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 তার কোনো আইডিয়া নেই যে কিভাবে তুমি কাজটা করবে। তুমি না পাচ্ছ কোনো হেল্প গুগল থেকে, তুমি না পাচ্ছ কোনো হেল্প ইউটিউব থেকে, তুমি না পাচ্ছ কোনো হেল্প চ্যাট জিপিটি থেকে। তখন তুমি সেই ডেভেলপারদের, তোমার যে কমিউনিটি রয়েছে, যে গ্রুপের আন্ডারে তুমি আছো, তখন তুমি সেই তোমার যে কোশ্চেনটা তুমি সেটাকে রেজ করো সেখানে, তুমি সেখানে পোস্ট করো। দেখো কত বড় বড় ডেভেলপার গুলো যারা হয়তো তোমার গুগলে কাজ করে বা হয়তো অ্যামাজনে কাজ করে বা বড় বড় কোম্পানিতে কাজ করে, তারা তোমাকে রেসপন্স করবে। তুমি কে তারা কিন্তু দেখবে এবং তারা রেসপন্স করবে। এটাকে বলা হয় লার্জ কমিউনিটি। ওকে? বা অ্যাক্টিভ কমিউনিটি, তারা কিন্তু অ্যাক্টিভ সবসময়। ওকে? কারণ তারা কিন্তু তোমাকে অনেক কোশ্চেনে কিন্তু তোমাকে সলিউশন তারা প্রোভাইড করবে। এটা কিন্তু আদার্স ও প্রোগ্রামিং আচ্ছা। ল্যাঙ্গুয়েজে কিন্তু নেই। ওকে? কি বললে দেবপ্রিয়? দেবপ্রিয়া বলো। কিছু বললে তুমি? দেবপ্রিয়া কিছু বললে? বলিনি। ওকে, ওকে। বেশ, ওকে। তাহলে আমরা মানে এতক্ষণ পর্যন্ত তোমার জাস্ট আমি তোমাকে জাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর অ্যাপ্লিকেশন কোথায় আমাদের ইন্ডাস্ট্রিতে বা কেন পড়বো আমরা সাবজেক্ট গুলো, তার জন্য কিন্তু আমি আজকে মানে ক্লাসটা আমি বলছি, মানে মানে কথাগুলো বলছি আজকে। আর অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচারে তো আমি তো প্রথমেই তোমার বলছিলাম যে ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমে তোমার কোথায় অ্যাপ্লিকেশন, তাও আমি একটা কয়েকটা ডেটা স্ট্রাকচার বা অ্যালগোরিদমে তোমার কয়েকটা অ্যাপ্লিকেশন এরিয়া আমি বলবো। ওকে? তো যাতে করে আমাদের পরবর্তীতে আমাদের এই সমস্ত সাবজেক্ট গুলো বা পড়তে অনেকটা বেশি আহ, মানে ভালো লাগে বা আমাদের পড়তে মানে ইন্টারেস্ট লাগে। ওকে? তো আজকে বর্তমান দিনে ইন্ডাস্ট্রিতে আমি তো বলছিলাম যে আজকে ধরো না কোনো প্রোডাক্ট বেস কোম্পানি বা কোনো সার্ভিস বেস কোম্পানি, তারা কিন্তু প্রথমেই জিজ্ঞেস করে যে তুমি ডিএসএ ভালো করে জানো কিনা। তাহলে ইন্ডাস্ট্রিতে তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট করা, সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে কাজ করা, আমরা যে তোমার ধরুন ফেসবুক ইউজ করি বা ইনস্টাগ্রাম ইউজ করি সবাই, এটাকে বলা হয় সোশ্যাল নেটওয়ার্ক, আমরা সবাই জানি সেটা। এই সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু অ্যানালাইসিস করা হয় যাতে করে আজকে তুমি আহ, তোমার যে ফ্রেন্ড লিস্ট গুলো আছে, তোমাকে কিছু কিছু ফ্রেন্ড তোমাকে রেকমেন্ড করা হয়, তুমি সেই ফ্রেন্ডগুলোকে অ্যাড করতে পারো, তাহলে একটা বড় কিন্তু একটা নেটওয়ার্ক কাজ করছে। তাহলে এই সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ওই প্রত্যেকটা কাস্টমারকে বা প্রত্যেকটা মানে অ্যাকাউন্ট হোল্ডারকে বলা হয় একটা করে নোড। আর তারা কিন্তু সবাই কিন্তু তোমার মানে ডিসপার্সলি তারা কিন্তু কানেক্টেড একে অপরের সাথে। এটাকে বলা হয় এজ। তাহলে এই নোড আর এজের মধ্যে যে কানেকশন, তাকে বলা হয় গ্রাফ।
ওকে, আর এই গ্রাফ কিন্তু আছে আমাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে, অ্যালগরিদমের মধ্যে, গ্রাফ অ্যান্ড ট্রি। ওকে, এটা কিন্তু তোমার, আমি কিন্তু তোমাকে ডিএস এর একটা পার্ট, গ্রাফ কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার। ওকে, অর্থাৎ গ্রাফের অ্যাপ্লিকেশন মানে কিন্তু তোমার ডিএস এর অ্যাপ্লিকেশন। আজ তোমার ধরো রেকমেন্ডেশন সিস্টেম যেভাবে কাজ করে, তার জন্য কিন্তু অ্যালগরিদম কাজ করে। তুমি যে কন্টেন্টটা সার্চ করেছো, তোমার সেই কন্টেন্টটাকে ফিল্টারিং করে তোমাকে তোমার কাছে সেই পার্টিকুলার প্রোডাক্টের রেকমেন্ড করা তোমাকে, বা সেই সার্ভিসে তোমাকে রেকমেন্ড করা, সেটা কিন্তু একটা পার্টিকুলার অ্যালগরিদমের থ্রু দিয়ে হয়। তার জন্য কিন্তু একটা সেট অফ প্রসিডিওর আছে, সেট অফ রুলস আছে, যেটাকে বলা হয় রেকমেন্ডেশন সিস্টেম, যেখানে কিন্তু তোমার আমাদের ডিএস বা অ্যালগরিদম কাজে লাগে। আজকে তোমার হয়তো আমরা পরবর্তীতে পড়বো, আমাদের সাবজেক্টে আছে ডিসকাস্টার অ্যালগরিদম, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম। এখন নামগুলো শুনে মাথার উপর দিয়ে নামগুলো জাস্ট মন জেনে রাখো, আর কিচ্ছু না, আমি কিন্তু এখন এটা মানে পড়াচ্ছি না। তো এই সমস্ত অ্যালগরিদম দিয়ে আমরা কি করতে পারি, রুট অপটিমাইজেশন করতে পারি। আজকে আমার এখান থেকে হয়তো ধরুন আমি থাকি হয়তো হুগলিতে, আমার এখান থেকে হয়তো তোমার ধরো হয়তো সল্টলেক যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো রুট আছে। তাহলে কোন রুটটা দিয়ে গেলে আমার সব থেকে শর্টেস্ট রুট হবে, বা সব থেকে ইজিয়েস্ট রুট হবে, বা কম পয়সায় আমি হয়তো আমি সল্টলেকে রিচ করতে পারবো, এটাকে বলা হয় শর্টেস্ট পাথ। তো সেরকম আমি তোমার সঙ্গে কমিউনিকেট করছি, তুমি হয়তো আছো কলকাতাতে, আমি হয়তো আছি ধরে নাও হয়তো বর্ধমানে। তাহলে আমি যখন কারোর সঙ্গে যখন কমিউনিকেট করতে চাই, তখন সেই কমিউনিকেশনের মধ্যে ধরো কয়েক মিলিয়ন ইউজার আছে ওই পার্টিকুলার মানে গ্রাফটার মধ্যে। তাহলে আমি কত, আমার সঙ্গে তোমার কানেকশনটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু একমাত্র পসিবল এই রুট অপটিমাইজেশনের জন্য। তো তার ব্যাকএন্ডে কিন্তু মানে অনেক বড় বড় অ্যালগরিদম কাজ করছে। তো সেখানে কিন্তু অ্যালগরিদম রয়েছে, ডেটা স্ট্রাকচার রয়েছে। আজকে আমরা হয়তো যখন আমরা মেসেজ করি হোয়াটসঅ্যাপে, আমাদের দেখায় হোয়াটসঅ্যাপে, তোমার ওখানে দেখায়, দেখবে তোমার বেসিক্যালি যে তোমার মেসেজটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। মানে আমি তোমাকে মেসেজ করলে তুমি একমাত্র দেখতে পাচ্ছ, আর আমি আমি তোমাকে সেন্ড করছি মানে আমি দেখতে পাচ্ছি। মাঝখানে কিন্তু কোনো ইন্ট্রোডিউটার মানে সে কিন্তু কোনোভাবে কিন্তু ওটাকে ইন্টারসেপ্ট করতে পারবে না। এটাকে বলা হয় সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, বা এনক্রিপশন বলা হয় এটাকে। আর এই এনক্রিপশন কিন্তু তোমার হচ্ছে ক্রিপ্টোগ্রাফির একটা পার্ট। ক্রিপ্টোগ্রাফি কিন্তু একটা সাবজেক্ট, মানে যারা তোমার সাইবার ফরেন্সিক নিয়ে যারা পড়াশোনা করে, তারা কিন্তু ক্রিপ্টোগ্রাফি পড়ে, বা নেটওয়ার্ক সিকিউরিটি তারা পড়ে। ওকে, তো এখানেও কিন্তু তোমার কিন্তু অ্যালগরিদম আছে। তাহলে অ্যালগরিদম আজকে বর্তমান দিনে সমস্ত জায়গাতে ইউজ হয়। তুমি একটা লেমন জুস তৈরি করবে, তার পিছনে কিন্তু একটা অ্যালগরিদম আছে। কিরকম সেটা, আবার কিরকম স্যার? লেমন জুস তৈরি করবো, তার পিছনে কেমন করে অ্যালগরিদম থাকে? না, তুমি একটা লেমন জুস তৈরি করার জন্য তুমি ফার্স্ট তোমার মার্কেটে গেলে, তুমি সেখান থেকে কিছু লেমন পারচেস করলে, বাড়ি নিয়ে আসলে, তারপরে তুমি ধরো তার পরের স্টেপে তুমি কি করছো না, সেই লেমনগুলোকে ভালো করে তুমি ধরো ওয়াশ করছো, দিয়ে কাট ডাউন করছো, কাটছো লেমনগুলোকে, দিয়ে তুমি হয়তো মনে হলো যে তারপর তুমি তাকে তুমি স্কুইজ করছো একটা গ্লাসের মধ্যে বা কোনো একটা পাত্রের মধ্যে, তার রসটাকে বের করার জন্য। তারপর তুমি সেখানে কিছু বরফ অ্যাড করছো। ওকে, তুমি সেখানে কিছু হয়তো কিছু চিনি অ্যাড করছো, হয়তো বা কিছু হয়তো তুমি নুন অ্যাড করছো। তারপর তুমি হয়তো তাকে হয়তো কোনো একটা গ্রাইন্ডারে তুমি তাকে হয়তো গ্রাইন্ডিং করছো ভালো করে, দেন তুমি হয়তো ফ্রিজে রেখে সার্ভ করছো। তাহলে এতগুলো স্টেপে তুমি কিন্তু কাজটা করলে, তোমার ওই লেমন জুসটা তুমি কিন্তু তৈরি করে ফেললে। তাহলে ওই লেমন জুসটা তৈরি করার জন্য যে সিকোয়েন্স অফ স্টেপসটা আমরা ফলো করলাম, বা যে সিকোয়েন্স অফ প্রসিডিওরটা আমরা ফলো করলাম, দ্যাট ইজ কল্ড অ্যালগরিদম। তো আজকে বর্তমান দিনে আমরা রিয়েল লাইফে যা কিছুই কাজ করতে যাই না কেন, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু কিছু না কিছু অ্যালগরিদম কাজ করছে। তো সেরকম কম্পিউটারের ক্ষেত্রেও তাই, যে আজকে যত টেকনোলজি আমরা দেখছি, যত ডেভেলপমেন্ট আমরা দেখছি, মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে কিন্তু ভালো ভালো অ্যালগরিদম কাজ করে। এরকম নয় যে আমার ওই পার্টিকুলার টেকনোলজির জন্য একটাই হয়তো অ্যালগরিদম আছে, তা কিন্তু নয়, কয়েক হাজার অ্যালগরিদম আছে। তার মধ্যে তোমার যেটা সব থেকে বেস্ট সুইটেড সেটা কিন্তু কাজ করে। ওকে, তো এরকম ভাবে কিন্তু আমাদের মানে মানে জিনিসগুলোকে জানতে হবে। তো ডেটা কম্পারেশন করি আমরা, মেশিন লার্নিং এর আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি। তো সেখানেও কিন্তু মেশিন লার্নিং কিন্তু তোমার বড় বড় অ্যালগরিদম কাজ করে। অর্থাৎ অ্যালগরিদম ডিএস ছাড়া কিন্তু কোনো সাবজেক্টটা কিন্তু কমপ্লিট না। সি পড়তে হলে তোমাকে অ্যালগরিদম পড়তে হবে, পাইথন পড়তে হলে তোমাকে অ্যালগরিদম পড়তে হবে। তুমি একটা প্রোগ্রাম করবে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, তাহলে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার যদি তুমি করতে না জানো, যদি তুমি তার ম্যাথামেটিক্যাল যদি তুমি তার কনসেপ্টটা না জানো কেমন করে ফ্যাক্টোরিয়াল করতে হয়, তুমি কিন্তু প্রোগ্রামে কিন্তু কোনোভাবেই সেটা করতে পারবে না বুঝে। তোমাকে হ্যাঁ, তুমি পারবে কেমন করে, না তোমাকে তাহলে মুখস্থ করতে হবে। কিন্তু যদি আমার কাছে যদি লজিক ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা কিছুই করতে পারবো না।
আর সেই লজিক কিন্তু শেখা যায় অ্যালগোরিদম ডেভেলপ করে। আমি যত ভালো অ্যালগোরিদম লিখতে পারবো, তত মানে কিন্তু আমি তত ভালো লজিক ডেভেলপমেন্ট করতে পারবো। আর প্রোগ্রাম লেখা মানেই কিন্তু প্রথমেই ওই হ্যাশ ইনক্লুড দিয়ে শুরু করা নয়। একটা প্রবলেম দেখার পর তাকে ফার্স্ট আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে এটাকে সলভ করব। তার জন্য তার অ্যালগোরিদমটাকে ফার্স্ট আমাকে ডেভেলপ করতে হবে। দেন আমাকে ফ্লো চার্ট ডেভেলপ করতে হবে। তারপরে আমি সেখান থেকে আমি সোর্স কোডটা লিখবো সি দিয়ে বা পাইথন দিয়ে বা এনি ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওকে, অতএব আমাদের প্রতিটা সাবজেক্টের কিন্তু কিছু না কিছু অ্যাপ্লিকেশন আছে। আমরা সেই অ্যাপ্লিকেশনগুলোকে তো আমরা মানে আগে প্রথমত অ্যাপ্লিকেশন জানলে তো হবে না, আমাকে সেগুলো কনসেপ্টগুলো আমাকে জানতে হবে যে কেন এর এত অ্যাপ্লিকেশন। আমি কি করে সফটওয়্যার ডেভেলপ করতে পারবো সি দিয়ে বা পাইথন দিয়ে। তো তার জন্য তো আমাকে ফার্স্টে সি পাইথনটাকে শিখতে হবে। ওকে, বা একটা অ্যালগোরিদম কি করে ডেভেলপ করা হয়, কি করে অ্যালগোরিদম লিখতে হয়, কি করে একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি বের করা হয়, তার টাইম কমপ্লেক্সিটি, তার স্পেস কমপ্লেক্সিটি। তো সেগুলো কিন্তু আমাকে তার থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আমাকে জানতে হবে বা পড়তে হবে। তার জন্য ডিফারেন্ট কনসেপ্ট আছে, সেগুলো কিন্তু আমরা ওই ৫ টা সাবজেক্টের মধ্যে আমরা আ মানে অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আমরা পড়বো। আমার যখন যে সাবজেক্ট পড়বো তখন সেই সাবজেক্টের রেসপেক্ট আমরা ভাববো সেই সমস্ত কথাগুলো। ঠিক আছে? তো আ যাই হোক, আমি বেসিক আজকে যে সাবজেক্টগুলো আমরা পড়বো বা কি করে আমরা পড়বো বা কেমনভাবে আমরা পড়বো সেই সম্বন্ধে আমি কিছু কথা আজকে বললাম। তো আমি যে কথাগুলো বললাম সবাই বুঝতে পেরেছে তো? যে মানে আমি যে রিয়াল লাইফ যে কথাগুলো বলছিলাম বা ইন্ডাস্ট্রি অ্যাসপেক্ট এ যে কথাগুলো বলছিলাম, তো সেগুলো সবাই বুঝতে পেরেছো? একটু আমাকে রিপ্লাই করো দেখি। সবাই বুঝতে পারলে কিনা? যে আমার কথাগুলো বা আমি কথাগুলো যেগুলো বলছিলাম সেগুলো বোর লাগছিল কিনা, না মানে শুনতে ভাল লাগছিল কোনটা আমাকে একটু বলো দেখি। বা কিছু শিখতে পারলে কিনা, নতুন কিছু যে অনেক কিছু জানতে পারলাম স্যার এখান থেকে। একটু আমাকে রিপ্লাই করো। একটু ইন্টারেক্টিভ হতে হবে, হ্যাঁ? ক্লাসের মধ্যে একটু ইন্টারেক্টিভ হতে হবে। আমি প্রতিটা টপিক বলার পর আমি জিজ্ঞেস করব যে এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে না পারলে আমি আবার বলবো। একবার কেন আমি ১০ বার বলবো। কিন্তু একটু ইন্টারেক্টিভ হতে হবে ক্লাসের মধ্যে। একটু রেসপন্স করতে হবে, রিপ্লাই করতে হবে। ঠিক আছে? আর সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে ক্লাসের মধ্যে। যদি ভালো করে শিখতে হয়। একটু রিপ্লাই করো বাকিরা। সবাই আমি যে কথাগুলো বললাম সবাই বুঝতে পারলে কিনা কথাগুলো? একটু ভয়েসে রিপ্লাই করো। না হ্যাঁ মেসেজ আমি চাইছি না, আমি একটু ভয়েসে চাইছি। কারণ আমি তো ভয়েসে তোমার সঙ্গে কথা হ্যাঁ বলছি স্যার তোমাদের সঙ্গে। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার কিন্তু আমাদের কিন্তু মানে সাবজেক্ট এখনো পড়িয়েছে অ্যালগোরিদম সি প্রোগ্রাম, কিন্তু এখন মানে কলেজে সেরকম হয়তো মানে বুঝতে পারছি না, কিন্তু আমার বুঝতে মনে পারছি হচ্ছে না। কি আপনার কাছে করলে আস্তে আস্তে হয়তো বুঝতে আরো পারবে। শিখতে তুমি পারবো। তুমি আমার একটা ক্লাস করো। তুমি আমার কালকের ক্লাসটা করো। ঠিক আছে? তিশা, তুমি আমার কালকের ক্লাসটা করো। দিয়ে তারপর তুমি আমাকে ফিডব্যাকটা দেবে যে স্যার আমি কলেজে ক্লাসগুলো করেছিলাম আর আপনার কাছে আমি এই সাবজেক্টের ক্লাসটা করলাম। ঠিক আছে? তো আমি কতটা বুঝতে পেরেছি বা তুমি কতটা বুঝতে পেরেছো তুমি আমাকে একটা ফিডব্যাক দেবে। আমি জিজ্ঞেস করবো অবশ্যই ক্লাসের শেষে আমি জিজ্ঞেস করবো। তো আজ তো কোনো ক্লাস ছিল না। আজকে আমি জাস্ট তোমাদের সঙ্গে গল্প করলাম। ইন্ডাস্ট্রির কিছু সিনারিও তোমাদের সামনে তুলে ধরলাম। তো কেন পড়বো সাবজেক্টগুলো সেই সমস্তগুলো বলছিলাম। আর আমি কিভাবে পড়াই সেগুলো আমি তোমাদেরকে সামনে বলছিলাম। ঠিক আছে? আমি কিন্তু আজ কোনো টপিক আমি পড়াইনি আজকে। আজকে জাস্ট আমরা গল্প করেছি। আজ আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমি ডে 1 এ কিছু পড়াই না বেসিক্যালি। কোনো ব্যাচেরই কিছু পড়াই না। সে বিটেক হোক বা যাই হোক। তো যাই হোক, তুমি একটা ক্লাস করে দেখো। তাহলে তুমি ডিফারেন্সটা ফিল করতে পারবে যে হ্যাঁ, আমি স্যারের ক্লাসটা করবার আগে আমি এই জায়গাতে ছিলাম। আমি স্যারের ক্লাসটা করার পর আমি এখন এই জায়গাতে আছি। সেই ডিফারেন্সটা কিন্তু সবাই ফিল করতে পারবে। যদি ক্লাসটাকে মন দিয়ে শোনো। ঠিক আছে? তোমাদের কোনো কোয়েশ্চেন? তোমাদের কোনো কোয়েশ্চেন? স্যার আরেকটা কথা ছিল। হুম। স্যার বলছিলাম বুকস কিছু কিনতে হবে? এখন থেকে মানে বুকস কেনার দিকে তোমাদের না লক্ষ্য রাখাই ভালো। এখন আমি কিছু কিনতে বলবো না। কিছু বুকস এখন থেকে কেনার দরকার নেই। আমি কিছু বইয়ের নামও বলে দেব। যে বইগুলো তোমরা হয়তো পরে চাইলে তোমরা কিনতে পারো। যাদের মনে হবে কিনবে, তা না হলে না কিনলেও হবে। আমি যে নোটস গুলো দেবো সেই নোটস গুলোকে একটু ভালো করে প্রিন্ট করে বা জেরক্স করে রেখে দেবে। ওটাই কিন্তু নোটস হয়ে যাবে। হ্যাঁ স্যার। ওটাই কিন্তু বই হয়ে যাবে। ঠিক আছে? হুম। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার বলছিলাম যে আমাদের কলেজে কাল পরশুর মধ্যে মানে বই দেবে, তো একটু বলবেন মানে সি আর পাইথনের জন্য কোন বইটা ভালো? সি এর বই বলতে তোমাদের জন্য সি এর বই বলতে বালাগুরু স্বামী, ঠিক আছে? এটা তুলতে পারো। রিমা আচ্ছা থ্রেজা যদি কোনো পাইথনের। বই থাকে সি প্রোগ্রামিং এর, ওটাকে নিতে পারো। রিমা থ্রেজা, ওকে? রিমা থ্রেজা কিন্তু এমন একজন অথর যার একটা কমন অথরের নাম বললাম, রিমা থ্রেজা। তার ডিএস এরও বই আছে, অ্যালগোরও বই, মানে ডিএস অ্যালগো তুমি কিন্তু সেপারেট করে কোনো বই পাবে না। ডিএস এর বইটা মানে তো আমাদের কিন্তু অ্যালগোরিদম পার্টটা তোমার হয়ে যাবে।
তো রিমা থ্রেজার বইটা তোমরা সবাই একটু নেওয়ার চেষ্টা করবে, পাইথনের জন্য বলছি, ডিএস অ্যালগোর জন্য বলছি, আবার সি এর জন্য বলছি, রিমা থ্রেজার। ওকে। আর মরিস ম্যানো হচ্ছে কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনের জন্য, মরিস ম্যানো। ওকে, MORRISH, মরিস ম্যানো। ঠিক আছে, সবই তো হয়ে গেল। আর আমি আমি বলবো যে এখন তোমরা লাইব্রেরি থেকে বই তোলো, কিন্তু কোনো বই কেনার দরকার নেই। ঠিক আছে, কারণ আমি যে নোটস গুলো প্রোভাইড করবো সেগুলো অ্যাকচুয়ালি আমার বইয়ের মেনুস্ক্রিপ্টের নোটস আমি তোমাদেরকে দেবো। কারণ দেখো, এই সি এর ওপরে কিন্তু আমার দুটো বই আছে, মানে আমার লেখা দুটো বই আছে সি এর ওপরে, সি প্রোগ্রামিং এর ওপরে। যারা হয়তো আমার স্ট্যাটাস ফলো করে তারা হয়তো জানতে পারবে বা দেখেছো কি বই আছে বা কি নাম আছে। তো আমি সেই বইয়ের রেফারেন্স গুলো আমি তোমাদেরকে দেবো, মানে আমি যে নোটস গুলো দেবো সেটা কিন্তু আমার ওই বইয়ের মেনুস্ক্রিপ্ট থেকে। ওকে। আমার মাইক্রো পয়সার উপরে বই আছে, যে পার্টটা তোমাদের হয়তো সিএস এর মধ্যে পড়তে হবে, মাইক্রো পয়সার একটা পার্ট তোমাদের পড়তে হবে সিএস সাবজেক্টের মধ্যে। তো তার একটা বই আছে, মানে আমি কিন্তু জাস্ট নোটস দেবো, কিন্তু প্রতিটা নোটস তুমি ফলো করতে পারো প্রপারলি, তোমার কোনো বই লাগবে না। তো আমি কিন্তু আমার বই থেকে কিন্তু তোমাকে নোটস গুলো দেবো। ঠিক আছে, তাহলে বইয়ের নামগুলো স্যার জাস্ট জেনে গেলে। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম আমাদের কি ভিএস কোডেই কোডিং হবে? তার কোনো মানে নেই, তুমি যেখানে খুশি তুমি কোড করতে পারো, তুমি যেখানে খুশি তুমি কোড করতে পারো। তুমি টার্বো সি প্লাস প্লাসে করতে পারো, ডেভ সি প্লাস প্লাসে করতে পারো, তুমি ভিএস কোডে করতে পারো, ভিসি প্লাস প্লাসে করতে পারো, তুমি অনলাইন কোনো কম্পাইলার ইউজ করে করতে পারো, তুমি যেখানে খুশি কোড করতে পারো। তুমি কোথায় স্যার কোড করবে কোল্যাব, সেটা বড় কথা নয়। স্যার তুমি কোল্যাবটা কেমন? কোলাবে করতে পারো, কোলাবে বেসিক্যালি পাইথনের কোডগুলো তুমি রান করতে পারবে খুব ভালো হবে কোলাবে, গুগল কোলাব। ওকে। স্যার কোল্যাবে সি করা যাবে না? হ্যাঁ, না, সি এর থেকে আমি বলবো পাইথনটা করবে কোলাবে। মানে আমাদের কলেজে পাইথনটাই করানো হয় কোল্যাবে। তাই তো বলছি তোমাকে, পাইথনটা করবে কোলাবে। আমি তো ওটাই বললাম, কোলাবে তুমি পাইথনটা করবে। আর তুমি চাইলে অনলাইন অনেক কম্পাইলার আছে, গুগলে কয়েক হাজার কম্পাইলার আছে, অনলাইন কম্পাইলার, তুমি সেখানেও কিন্তু তুমি কোড করতে পারবে, ইভেন তুমি তোমার মোবাইলেও কোড করতে পারবে, আমার কোনো সফটওয়্যার দরকার লাগবে না। স্যার বলছিলাম যে মানে বুঝতে পারছি না যে কি করে ইনস্টল করতে হয় সফটওয়্যার কিছু গুলো ইনস্টল করতে ওগুলো হবে না, তুমি তুমি গুগলে গিয়ে টাইপ করবে যে অনলাইন সি কম্পাইলার বা অনলাইন পাইথন কম্পাইলার। ঠিক আছে, তুমি সেখানে ঢুকবে, তোমাকে কোড লেখার স্পেস আছে, এইটার আছে, তুমি সেখানে কোড লিখবে, ওখানে রান অপশন আছে, কম্পাইল অপশন আছে, গিয়ে কম্পাইল করবে, রান করবে। ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক কোনো ইউ। সফটওয়্যার দরকার লাগবে না। হ্যাঁ। আর ডেভ সি প্লাস প্লাস তোমার ইজিলি পাওয়া যায়, গুগলে তুমি ডাউনলোড করতে পারো, গুগল থেকে তোমার ডবল ক্লিক করবে, তোমাকে যে মানে ইয়েগুলো আসবে, ইনস্ট্রাকশন গুলো আসবে, তুমি জাস্ট ওখানে অ্যাকসেপ্ট করবে আর নেক্সট নেক্সট করবে, তাহলেই তোমার ইনস্টল হয়ে যাবে। ঠিক ওকে আছে, স্যার। তুমি এখন অনলাইন কম্পাইলার দিয়ে দেখো, আমি দেখাবো তো। আমি তো সি পাইথন যখন করাবো, আমি তখন তার সঙ্গে কিন্তু আমি পুরোটা কিন্তু হ্যান্ডস অন করাই, সি পাইথন কিন্তু পুরোটা আমি হ্যান্ডস অন করাই। যে যে পার্টগুলো থিওরিটিক্যাল পার্ট, আমি সেগুলো তোমার থিওরিতে বোর্ড ওয়ার্ক করবো, আর যে পার্টগুলো প্রোগ্রামিং এর পার্ট সেগুলো কিন্তু আমি কিন্তু হ্যান্ডস অন করবো। মানে তোমরা দেখতে পাবে আমি কোড করছি, কোড রান করাচ্ছি, কোডগুলোকে বলছি কিভাবে কাজ করছে, সবটা কিন্তু আমি হ্যান্ডস অন করবো। বুঝা গেল? অতএব তখন তুমি দেখবে আমি কোন 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 স্যার ইয়েটা ফলো বলছিলাম করছি, যে এনভায়রনমেন্টটা। স্যার বলো। হ্যাঁ স্যার বলছিলাম যে মানে কোডটা ঠিকঠাক লেখার পরেও মানে এরর দেখাচ্ছে, হুম। মানে কোথাও রেড লাইন নেই কিন্তু এরর দেখাচ্ছে, ঠিকঠাক হ্যাঁ, এক্সিকিউট হচ্ছে না, পেজ এরার হচ্ছে তোমার না, তাহলে বিভিন্ন কি করে কারণে আসতে সলিউশন পারে, হবে? এরারটা তোমার বিভিন্ন কারণে আসতে পারে। তো আগে তোমাকে জানতে হবে যে এরার কি কি টাইপের হয়, জানো কি কি টাইপের হয় এরার? হ্যাঁ স্যার, পাথ এরর আছে কি সিনট্যাক্স এরর আছে, ওগুলোর মধ্যে কিছু হ্যাঁ, কি? পাথ এরার মানে তোমার তুমি তুমি যেখানে এটাকে ইনস্টল করেছো তোমার সফটওয়্যারটাকে, তোমার হয়তো হুম সেই পাথটা মিসম্যাচ হচ্ছে, তার জন্য হতে পারে। হুম তুমি অনলাইন কম্পাইলারে তুমি যদি রান করাও, তোমার কিন্তু এই পাথ এরারটা তোমার আসবে না। হ্যাঁ, তোমার সিনট্যাক্স এরার আসতে পারে, যে কোনো লাইনের পরে হয়তো আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়, আমি হয়তো তোমার সেমিকোলন দিতে ভুলে গেছি, দ্যাট ইজ কল সিনট্যাক্স এরার। যে রুলসটা আছে সেই রুলস যদি আমি ফলো না করি, দ্যাট ইজ কল সিনট্যাক্স এরার। ওকে। আমি ধরুন হয়তো যোগ করতে গেছি, দিয়ে ভুল করে হয়তো প্লাস সাইনের জায়গায় হয়তো আমি মাইনাস সাইন দিয়ে দিয়েছি, দিয়ে হয়তো আমি যখন রান করাচ্ছি, আমি তখন 5-6 ইনপুট দিয়ে আমার তো তোমার তোমার 11 আসার কথা, আমার আসছে হয়তো -1। আমি তো মাথায় হাত দিচ্ছি, এ কি হলো? আমি তো যোগ করেছি, আমার তো 11 আসার কথা, আমার তো -1 কেন আসছে? তো দ্যাট ইজ কল্ড লজিক্যাল এরর। তুমি লজিকে ভুল করেছো। আরেকটা হয়, যদি তুমি কোনো ধরো কোনো একটা প্রোগ্রামিং হয়তো করেছো, কোনো একটা ভাগের প্রোগ্রাম করছো বা ডিভিশনের প্রোগ্রাম করছো, তুমি কোনো নাম্বারকে তুমি হয়তো 0 দিয়ে ডিভাইড করে ফেলেছো। ঠিক আছে? তো তার জন্য কোনো নাম্বারকে কিন্তু 0 দিয়ে ডিভাইড করা যায় না। ওই একটা কাজই কিন্তু তোমার কম্পিউটার করতে পারে না, সেটা হচ্ছে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা। তাকে বলা হয় রান টাইম এরর। অতএব আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এ এরর 3 ধরনের হয়। একটা হচ্ছে সিনট্যাক্স এরর, যদি তুমি রুলস এ কোনো ভুল করো।
নাম্বার 2 হচ্ছে লজিক্যাল এরার, যদি তুমি লজিকে কোনো ভুল করো। আর নাম্বার 3 হচ্ছে রান টাইম এরার, যদি কোনো নাম্বারকে যদি তুমি 0 দিয়ে ডিভাইড করে ফেলো, তাকে বলা হয় রান টাইম এরার। অতএব সিনট্যাক্স এরার আসলে কিন্তু আমাদেরকে চেক করতে হবে যে আমি কোথায় কোনো সিনট্যাক্সে ভুল করেছি কিনা। আমাদেরকে চেক করতে হবে, কারেকশন করতে হবে, দেন আমাকে আবার কম্পাইল করতে হবে, আবার রান করতে হবে। তো তোমার যে জায়গাটা তোমার মানে কোডটাকে তুমি আমাকে স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠাবে, আমি তোমাকে বলে দেবো তুমি কি ভুল করেছো, যার জন্য তোমার কোডটা রান করছে না। ওকে? আচ্ছা স্যার, এক্সিকিউটিং এ হতে হতে প্রবলেম হয়, ওটা কি নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়? হতেই পারে। আর আচ্ছা স্যার। এক্সিকিউশনের সময় যে প্রবলেমটা মেইনলি হয় তাকে বলা হয় রান টাইম এরার। ওকে? ঠিক আছে স্যার। এক্সিকিউশন টাইম মানে হচ্ছে রান টাইম। ওকে? তাকে আমরা রান টাইম এরার বলে জানি। বেশ, তোমাদের আর কোনো কোশ্চেন? আমি আজকের ইন্ট্রোডাক্টরি ক্লাস আমি শেষ স্যার করব। হ্যাঁ, বলো বলো। স্যার ভালোভাবে সি আর পাইথন করার জন্য তো প্রত্যেকদিন মোটামুটি কতক্ষণ করে কোড করতে হবে ওটা কোডিং? ওটা 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 কোনো মানে কথার মধ্যে পড়ে না। মানে ওটা কোনো ভার্সি নেই অ্যাকচুয়ালি কথাটা। বুঝতে পেরেছো? তুমি যে কথাটা বললে, যে কতক্ষণ আমাকে কোড করলে আমি সি পাইথনটা ভালোভাবে শিখতে পারবো, তোমার উপর ডিপেন্ড করছে। তুমি কতক্ষণ মন দিয়ে করতে পারছো। তুমি যদি মন দিয়ে যদি তুমি 1 ঘন্টা করে যদি পার ডে যদি প্র্যাকটিস করো, তোমাকে আর কিছু লাগবে না। আর তুমি কতটা তুমি লজিকটা ডেভেলপ করতে পারছো নিজে। তুমি যত ভালো লজিক ডেভেলপ করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি প্রোগ্রামিং শিখতে পারবে। আর লজিক ডেভেলপমেন্ট করার জন্য তোমার কিন্তু ম্যাথামেটিক্সের বেসিক নলেজটা তোমার দরকার। তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার বেসিক প্রোগ্রামিং এর নলেজ দরকার, যে তোমাকে শিখতে হবে এখন। প্রথমে তুমি তো পারবে না ডেভেলপ করতে লজিকগুলোকে, তোমাকে শিখতে হবে আস্তে আস্তে, তাই না? আমরা তোমার ধরুন একদিনে তো মানে ধরুন আমরা তো হাঁটতে পারি না, পারি কি? জন্মের পর থেকে আমরা কি প্রথম দিনে কি হাঁটতে পারি? আস্তে আস্তে আমরা সমস্ত স্টেপগুলোকে ফলো করতে করতে তারপরে কিন্তু আমরা হাঁটতে পারি। তো সেরকম তোমাকে ফলো করতে হবে। তারপরে তুমি একটা সময় আসবে যখন তুমি কিন্তু নিজের লজিকটা কিন্তু নিজেই ডেভেলপ করতে পারছো। আচ্ছা স্যার। ঠিক আছে? বেশ, আর কোনো কোশ্চেন তোমাদের? বাকি যারা কোনো কোশ্চেন রিগার্ডিং আমার মানে আমি যে কথাগুলো বললাম আজকে তার রিগার্ডিং। ক্লাস কেউ মিস করবে না, ক্লাসটাকে রেগুলার করার চেষ্টা করবে। তাহলে তুমি বুঝতে পারবে, 1 সপ্তাহ ক্লাস করার পর তুমি বুঝতে পারবে যে তুমি আগে কোথায় ছিলে, এখন কোথায় আছো। আমি এটুকু তোমাকে অ্যাসিওর করতে পারি। তুমি 1 দিন ক্লাস করলেই বুঝতে পারবে। 1 সপ্তাহ করতে হবে না, তুমি 1 দিন ক্লাস করলে বুঝতে পারবে। একটা দিন তুমি ক্লাস মানে তুমি কালকে তোমাদের মানে ফার্স্ট ক্লাস আছে, কাল থেকে ক্লাসটা করো। আর কালকে তোমার সাবজেক্টে তোমার যেটা আছে সেটাই কিন্তু হবে। কাল তোমার সাবজেক্ট যেটা দেওয়া আছে তোমার কিন্তু ওটাই হবে। ওকে? আজ তো কিছুই হলো না, আজকে তোমাদের জাস্ট আমরা গল্প করলাম। ওকে? তো চলো কাল থেকে আমাদের জার্নি স্টার্ট হয়ে যাক। আজ থেকে মানে পার্সিয়ালি শুরু হলো। কাল থেকে আমাদের সাবজেক্টের জার্নি শুরু হয়ে যাক। আর একটু কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে। কারণ অনেকগুলো সাবজেক্ট, 5টা সাবজেক্ট, আর অনেক কনসেপ্ট বলে কিছু মনে রাখতে হবে, কারণ সবটাই তো টেকনিক্যাল কনসেপ্ট। আমরা তো একটা এনভায়রনমেন্ট থেকে উঠে এসে একটা এনভায়রনমেন্টে এসেছি। অতএব কিন্তু একটু নিজেকে কোপ আপ করতে একটু সময় লাগবে অবশ্যই। কিন্তু যদি তুমি মানে মন দিয়ে যদি তুমি বোঝো, তোমার কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মানে ইয়ে করতে পারবে, কোপ আপ করতে পারবে। ওকে? ঠিক আছে, আমি আরো কোয়েরিজ তোমাদের কালকে আমি পড়ানোর পর শুনবো। ঠিক আছে? আজকে আমরা তাহলে এখানে শেষ করছি ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমার এরপরে আবার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস আছে 5th সেমিস্টারে। ঠিক আছে? আজকে ক্লাসটা আমাদের শুরু করতে একটু মানে দেরি হলো, তোমাদের দেরি হয়নি। মানে আমাদের যে ফার্স্ট ব্যাচটা সেটা আমার দেরি হয়েছে, সেটা আমি লাস্টে যে শুরু করছি, সেটা বেশিক্ষণ সময় লাগে না ইন্ট্রোডাক্টরি ক্লাসে। তো সেজন্য আমি ওদের একটা স্লট রেখেছি, এরপরে 5th সেমিস্টারের ওই ক্লাসটা স্লটটা আমার আছে। ঠিক আছে? কালকে আমাদের যেমন টাইম আছে সেই টাইমে আমরা সবাই জয়েন করব। আমি ফিক্সড লিঙ্ক আমি গ্রুপের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই ফিক্স লিঙ্কেই কিন্তু ক্লাস হবে। ঠিক আছে? একটু গ্রুপটা ফলো করবে, রেগুলার বেসিসে যদি কোনো আপডেট থাকে সেটা আমি দেবো। ওকে? চলো তাহলে আজকের জন্য গুড নাইট। তোমাদের আর কোনো কোশ্চেন আছে? না স্যার। না গুড নাইট। ঠিক আছে? আজকে যা বলেছি সবটা মানে মোটামুটি সবার কাছে একটা ক্লিয়ার হয়েছে যে আমি কি চাইছি অ্যাকচুয়ালি, বা কিভাবে আমরা করতে চাইছি। ওকে? সেই রোড ম্যাপটা কিন্তু আমরা ফলো করবো। ওকে? ওকে, চলো গুড নাইট। চলো কালকে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, চলো হ্যাঁ স্যার, ঠিক আছে, গুড নাইট। চলো। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, গুড নাইট।
অর্ক আমার 8 ঘন্টা লাগবে, হ্যাঁ? তুমি ওখানে জয়েন করবে। আমি জাস্ট আজ ইন্ট্রোডাক্টরি ক্লাস আজকে আমাদের, ওকে? আজকে আমাদের জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, আমি সেই সব নিয়ে কিছু কথা বলবো। সোম থেকে শুক্র, শুভাশিস। হ্যাঁ, তোমার তো 15 মিনিট টাইম আছে, তুমি এখানে জয়েন করো। আমি জাস্ট বেসিক কিছু কথা বলবো, আজকে কোনো টপিক সম্বন্ধে পড়াবো না, আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, ওকে? তারপর তুমি তোমাদের স্যারের ওখানে ক্লাসে জয়েন করবে। 15th জুলাই থেকে শুরু হবে, অর্পিতা। আমি তোমাকে কোনো অ্যাডমিশন ফি বলিনি, অ্যাডমিশন ফি 250-500 টাকা করে লাগে, ঠিক আছে মুর্শিদা? তুমি এখন 500 দিয়ে তুমি অ্যাডমিশন নাও, ওকে? দেন তুমি নেক্সট মান্থ থেকে তুমি 400 মানে 400 করেই দেবে, ওকে? তোমারটা আমি যেটা বললাম তুমি সেটাই কি, যে কথাটা আমি রাখলাম। তুমি অ্যাডমিশনের সময় তুমি 500 টাকা দিয়ে অ্যাডমিশন নাও, যেটা তোমার প্রথম মাসের ফিস, তোমাকে এক্সট্রা কোনো অ্যাডমিশন ফি লাগছে না। আর তুমি তারপর ওই তার নেক্সট মান্থ থেকে তুমি 400 করে পে করবে, ওকে? এটা কিন্তু কাউকে তুমি শেয়ার করবে না যে আমি স্যারকে 400 করে দিই, ওকে? তুমি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছো, তুমি ফর্মটা সাবমিট করে দাও, আমি তোমাকে গ্রুপে জয়েন করে নিচ্ছি। জুলাই থেকে শুরু হবে, অর্পিতা। এটা তোমার বললাম তোমার 5th সেমিস্টারের ক্লাসের কথা। ও তুমি ইন্টার্নশিপে মানে অ্যাডমিশন নিয়েছো না কোনো একটা?